আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মুহূর্তে আমরা ২ নম্বর ক্লাস করছি গুণগত রসায়নের। আমাদের এই ক্লাসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম পরমাণুর বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যে পরমাণুর স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, তারপরে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসো স্টার, আইসো ডায়াফার। তারপরে শিখেছিলাম পারমাণবিক ভর কাকে বলে। এই জিনিসটা থেকে আমরা শিখেছি গড় আইসোটোপিক ভর কিভাবে করে বের করে, ভর ত্রুটি শিখেছি এবং তার সাথে নিউক্লিয়ার বিক্রিয়া এবং তেজস্ক্রিয়তা শিখেছিলাম। তো এখন আমরা এই ক্লাসে আমরা শেখা শুরু করব সেটা হচ্ছে পরমাণুর গঠন। এই পরমাণুর গঠন এই পার্টটা বা পরমাণু মডেল, অ্যাকচুয়ালি পরমাণু মডেল আমরা পড়া শুরু করব। তো ঠিক আছে, আমরা শুরু করি পরমাণু মডেল নিয়ে। তো প্রথমত পরমাণুর মডেলগুলো নিয়ে আমরা যদি একটু কথা বলি, যে অনেকগুলো পরমাণুর মডেল রয়েছে। যেমন একেবারে উল্লেখযোগ্য পরমাণুর মডেল পাম-পুডিং মডেল, যেটা 1898 সালে, 97 থেকে 98 সালে এটা হয়েছে। তারপরে থমসনের পরমাণু মডেল 1907 সালে, রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তারপরে বোরের পরমাণু মডেল, যেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং কিছুটা আমরা এরপরে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা মডেল, এগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো এখন বিষয়টা হলো এরকম, যে আমরা এই মডেলগুলো নিয়ে যে আলোচনা করব, এই মডেলগুলো থেকেই আমাদের আসলে পরমাণু কিভাবে করে গঠিত হয়েছে, বা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে করে আছে, এগুলো সম্পর্কে ধারণা আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। তো প্রথমত আমাদের প্রথম যেই মডেল নিয়ে আমাদের আলোচনা, সেটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, এবং তার আগে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তোমাদের আগেই বলে রাখি, এর আগেই আমরা পড়েছি আলফা কণা জিনিসটা কি। আলফা কণা জিনিসটা কি ছিল বলো দেখি? আলফা কণা জিনিসটা কি ছিল? আলফা কণা জিনিসটা ছিল হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এইটা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আমাদের এই কত সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার রাদারফোর্ড দিয়েছিলেন, সেটা হচ্ছে 1911 সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা দেন। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি, আসলে এখানে কি হয়, কি 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 ঘটে? তো এটার জন্য যে উপকরণগুলা লাগে, যে উপকরণগুলা প্রয়োজন হয়েছিল, সেটা হচ্ছে একটা আমাদের প্রথমত আলফা কণার প্রয়োজন। আলফা কণা মানে কি ছিল? আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, এইটা। 2 নাম্বার একটা স্বর্ণপাত, এটা সোনার পাত, যেটা খুবই পাতলা, 0.0000 মানে 4টা 04 সেন্টিমিটার পুরু, এরকম একটা স্বর্ণপাত আমাদের দরকার। 3 নাম্বার হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। তো এই কয়েকটা জিনিস আমাদের আসলে, হ্যাঁ, এই কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন। তাহলে স্বর্ণপাত লাগবে অনেক পাতলা, আমাদের আলফা কণা এটা লাগে, আর হচ্ছে জিঙ্ক সালফাইড, এটা কিন্তু সালফেট বা সালফাইড না, সালফাইড, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। এই যে এই 3টা জিনিস যে লাগে, আমরা কিভাবে করে আসলে এই পরীক্ষাটা আমরা করি। এই পরীক্ষাটা করার সিস্টেমটা এখানে দেখো, এখানে একটা ছবি আমি দিয়েছি, এটা বোঝার জন্য। ছবিটা এখানে এই জায়গায় একটা লেডের বক্স আছে, যেখানে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল আছে, যেখান থেকে আলফা কণা বিচ্ছুরণ হবে। এই জায়গা দিয়ে আলফা কণাটা বিচ্ছুরণ হচ্ছে। আলফা কণা যে বিচ্ছুরণ হচ্ছে, এইখানে এই যে পাতটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পাতলা পাত। এই যে পাতলা পাতটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে স্বর্ণের পাত হচ্ছে এইটার মধ্য দিয়ে তোমার পাস করানো হয়েছে এই হিলিয়াম নিউক্লিয়াস, মানে হচ্ছে আলফা কণা।
আলফা কণা এই যে এই দিক দিয়ে পাস করানো হয়েছে, আলফা কণা পাস করানোর পরে তোমার এই জায়গায় পর্দাটা যে আছে, এই পর্দাটা হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দাতে আমরা এটা অবজার্ভ করি। তো এইটা তুমি ছবি তো আঁকবা না, এই ছবি আঁকবা না, তোমাকে যেই ছবি আঁকতে হবে, যেই ছবি তোমাকে আঁকতে হবে সেটা কি, সেটা হচ্ছে এইরকম একটা ছবি তোমাকে আঁকতে হবে। এই ছবিতে ভালো করে বুঝো, এই ছবির মধ্যে আমরা এখানে তো এখানে যে স্বর্ণপাটটা দিয়েছি, এই স্বর্ণপাটটার মধ্যে কি কি ঘটেছে সেটা আমরা এখানে এখানে আমরা লক্ষ্য করব। তো দেখো এইখানে আমরা একটা একটা পরমাণুর কথা চিন্তা করতেছি, এই মাঝখানে আমরা একটা নিউক্লিয়াস দিয়েছি। তো এখন যখন আমাদের এই পাশ দিয়ে হিলিয়াম নিউক্লিয়াস মানে আলফা কণা যখন দেওয়া হয়েছে, তখন আমরা কিছু কিছু জিনিস লক্ষ্য করেছি। প্রথম কথা যেটা লক্ষ্য করেছি সেটা, আলফা কণাগুলা যেই বরাবর দিয়েছি বেশিরভাগ 99% ওই দিক দিয়ে চলে গেছে। আলফা কণাগুলো আমাদের 99% কোনো না বেঁকে একবারে সরাসরি চলে গেছে। আমরা কিন্তু এই যে দেখো এই দিক দিয়ে আলফা কণা দিয়েছিলাম, এই জায়গায় আমাদের স্বর্ণের পাত ছিল, স্বর্ণের পাতের মধ্যে বেশিরভাগগুলা পাস করে চলে গেছে, 99% পাস করে চলে গেছে, কোনো বাঁকাবাকি নাই, পাস করে চলে গেছে। এর মধ্যে কিছুগুলা তাদের পথ বেঁকে গেছে, 20,000-এ একটা উল্টা পাশে ঘুরে আসছে। তাহলে এইটা হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ কি? পর্যবেক্ষণটা হচ্ছে বেশিরভাগ জায়গাগুলো, মানে আমরা যখন এই স্বর্ণপাতের মধ্য দিয়ে দিয়েছি আলফা কণাটা, তো বেশিরভাগ রশ্মি একবারে পাস করে সোজাসুজি চলে গেছে। যখন সোজাসুজি চলে গেছে, তখন এই সোজাসুজি চলে যাওয়া থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই বেশিরভাগগুলো সোজাসুজি চলে গেছে। তুমি দেখো এখানে আমরা এই যে 99% কণাই হচ্ছে সোজাসুজি চলে যায়, কয়েকটি কণা পথ বেঁকে যায়, আর 20,000-এর মধ্যে একটা বিপরীত দিকে ফেরত আসে। ব্যাপারটা কি ঘটছে আমরা এখন একটু ভিজুয়ালাইজ করি। ব্যাপারটা কি ঘটছে? ব্যাপারটা যেটা ঘটেছে যে বেশিরভাগ কণাই যেহেতু কোনো দিক পরিবর্তন করে নাই, তার মানে পরমাণুর বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা। অর্থাৎ একটা পরমাণুর, এইটা যদি একটা পরমাণু হয়, এই একটা যদি পরমাণু হয়, এইখানে যদি নিউক্লিয়াস থাকে, বেশিরভাগ জায়গা ফাঁকা, ও বেশিরভাগগুলোই একবারে ডিরেক্টলি চলে গেছে, কারণ কোনো আকর্ষণ বিকর্ষণ না করে আমাদের জাস্ট অপোজিট দিকে চলে গেছে বেশিরভাগগুলো। কিছুগুলা পথ বেঁকে গেছে। মনে করো এইখানে আমরা ধরি যে মাঝখানে কোনো একটা নিউক্লিয়াস বা পজিটিভ চার্জযুক্ত কিছু ছিল, যেটার নাম পরবর্তীতে নিউক্লিয়াস দেওয়া হয়েছে। এইটার মধ্যে বাধা পেয়ে কিছুগুলা বেঁকে গেছে, আর একেবারে বিপরীত দিকে ফেরত আসছে। 20,000-এর মধ্যে একটা বিপরীত দিকে ফেরত আসছে, একবারে যেই বরাবর তুমি দিছো সেই বরাবর ফেরত আসছে। এইখান থেকে আমরা কি কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? আমাদের সিদ্ধান্ত তাহলে কি কি হতে পারে? সিদ্ধান্তগুলো হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, কারণ আমি যেই ইয়াটা দিয়েছি, আমি যেই রশ্মিটা দিয়েছি, এই রশ্মিটার বেশিরভাগগুলো যেহেতু একবারে পাস করে চলে গেছে, তার মানে বেশিরভাগ জায়গাটাই ফাঁকা আছে। বেশিরভাগ জায়গা কি আছে? ফাঁকা। বেশিরভাগ জায়গাটা ফাঁকা। এর মধ্যে খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফেরত আসে, কারণ এই পরমাণুটার কেন্দ্রে একটা ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আছে। তাই মানে যখন সোজাসুজি গেছে, যেহেতু নিউক্লিয়াসও ধনাত্মক, আলফা কণাও ধনাত্মক, ও সরাসরি বিকর্ষণ করে পিছন দিকে ফেরত আসছে, পিছন দিকে চলে আসছে, একবারে বিপরীত দিকে ফেরত আসছে। এটা হচ্ছে সেকেন্ড অবজারভেশন বা সেকেন্ড সিদ্ধান্ত। তাহলে প্রথম সিদ্ধান্ত হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে ভিতরে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আছে, আর এই যে কেন্দ্রের মধ্যে যে নিউক্লিয়াস আছে এর মধ্যেই ম্যাক্সিমাম ভর আছে। এটাই আমরা বুঝি যে বাইরে যদি ইলেকট্রন থাকে সেগুলোর ভর অতি নগণ্য, মানে আসলে মেইন ভরটা পরমাণুর কেন্দ্রে মানে নিউক্লিয়াসের মধ্যেই বিদ্যমান। এখন তো আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা নিয়ে আলোচনা করব। তো আসো, রাদারফোর্ডের পরমাণু মডেলের এগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়েছ। তো ক্লাস 9-10-এ যে পড়েছিলা, তা রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি ছিল? একটা পরমাণুর কেন্দ্রে ভারী একটা বস্তু থাকে, সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যেই পরমাণুর যাবতীয় ভর
এবং ধনাত্মক চার্জ সঞ্চিত থাকে, কেন্দ্রীভূত থাকে, তাই না? এটাই ছিল। তো নিউক্লিয়াসের মধ্যেই যাবতীয় ভরটা থাকে। আবার 2 নম্বরে বলেছে যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। বিদ্যুৎ নিরপেক্ষ কিভাবে বিদ্যুৎ নিরপেক্ষ হয়? কারণ নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ আছে, নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ যুক্ত, এই নিউক্লিয়াসের যে ধনাত্মক চার্জ আছে এর সমান ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। এই জন্য পরমাণু হচ্ছে নিরপেক্ষ। তাহলে এটা 2 নাম্বার। এবং 3 নাম্বারটা অতি ইম্পর্টেন্ট, যেখানে সৌরজগতের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলকে তুলনা করা হয়েছে। এই সৌরজগতের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলকে যে তুলনা করা হয়েছে, এটা এরকম করে যে যেইভাবে করে সূর্যের চারদিকে গ্রহগুলো ঘূর্ণায়মান থাকে, একইভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, তখন ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জযুক্ত যে ইলেকট্রনের যে আকর্ষণ, এটা হচ্ছে কেন্দ্রমুখী এই বলটা, এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের যে একটা কেন্দ্রমুখী বল থাকে, এরা পরস্পরকে ব্যালেন্স করে বা সমভার করে। এই কথাটা এখানে বলা হয়েছে যে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো ইলেকট্রনগুলো কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে। এই ক্ষেত্রে ধনাত্মক চার্জযুক্ত যে নিউক্লিয়াস আছে এইটার এবং ঋণাত্মক চার্জযুক্ত যে ইলেকট্রন, ঋণাত্মক চার্জযুক্ত কি, এটা হবে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন স্থির বৈদ্যুতিক এর আকর্ষণ বল, ইলেকট্রনের ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এই যে আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বল এবং এই যে ঘুরতেছে যে ইলেকট্রনগুলো যে ঘুরছে, এর জন্য মানে এই আকর্ষণ বলটা হচ্ছে কেন্দ্রমুখী, এই আকর্ষণ বলটা হচ্ছে কেন্দ্রমুখী, আর ঘূর্ণায়মান ইলেকট্রন যে আছে এইটার যে কেন্দ্রমুখী বল, এইটা পরস্পরকে ব্যালেন্স করে। এটা পরস্পরকে কি করে? ব্যালেন্স করে। বুঝছো? এই আকর্ষণ বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর যেটা ঘূর্ণায়মান ইলেকট্রনের যেটা বলটা সেটা কেন্দ্রমুখী বল, এটা পরস্পরকে ব্যালেন্স করে। এটা তোমরা ক্লাস 9-10-এ পড়েছো, কিন্তু এইটার কিছু প্রবলেম আছে। এই যে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল যে পড়ছি, এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা রয়েছে। কি সীমাবদ্ধতা? এগুলো পরীক্ষায় আসে। 1 নম্বর সীমাবদ্ধতা তুলনা করাটা ঠিক হয়নি। সৌরজগতের সাথে যে তুলনা করা হয়েছে, এইটা একটা ভুল তুলনা। সৌরজগতের সাথে তুলনা করা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি বলতো? তুলনা ঠিক হয়নি কেন? কারণ গ্রহগুলো চার্জ নিরপেক্ষ আর ইলেকট্রন চার্জযুক্ত। গ্রহগুলা কি? এরা হচ্ছে চার্জ নিরপেক্ষ আর ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে এই নিরপেক্ষের সাথে একটা চার্জযুক্ত কণার তুলনা করা কখনোই ঠিক হয়নি। এই তুলনাটা কখনোই ঠিক হয়নি, তাহলে তুলনা করা ঠিক হয়নি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্ব কি বলে? ম্যাক্সওয়েলের তত্ত্ব যেটা বলে সেটা হচ্ছে একটা চার্জযুক্ত কণা যদি একটা বৃত্তাকার কক্ষপথে, মানে একটা কক্ষপথে যদি ঘুরে, চার্জযুক্ত কণা যদি ঘুরে, এরা অনবরত এর শক্তি হারাতে থাকবে। অর্থাৎ আগে যেই ব্যাসার্ধ নিয়ে ঘুরছিল, পরে আর সেই ব্যাসার্ধ নিয়ে এসে ঘুরতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এইখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন, এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন যদি ঘুরতে থাকে, তাহলে এই ঘূর্ণনটা, আমি যদি বলি যে এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন যদি ঘুরতে থাকে, তাহলে এই ঘূর্ণনটা এমন হবে না, এটা বৃত্তাকার হবে না, কারণ এ আস্তে আস্তে শক্তি হারাবে। শক্তি হারায় এর ব্যাসার্ধ কমতে থাকবে, মানে কম ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, কারণ শক্তি হারাচ্ছে। আবার কম ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, আবার কম ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, আবার কম ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, ঘুরতে কেন্দ্রে পতিত হবে। কারণ একটা চার্জযুক্ত কণা
যখন কোনো কক্ষপথে ঘুরবে তখন সে শক্তি হারায়। এটাই ম্যাক্সওয়েলের তত্ত্ব। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব যে আছে, এই তত্ত্ব অনুসারে যদি আমরা যাই, তাহলে আমি যে রাদারফোর্ডের পরমাণু মডেল বলছি, সেই রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুর অস্তিত্বই থাকে না, অস্তিত্ব বিলীন হয়ে যায়। কেন? কারণ ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে। ইলেকট্রনটা কি নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে, তাহলে তো আর অস্তিত্ব থাকলো না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি? কোনো কোনো একটা চার্জযুক্ত কণা বৃত্তাকার কক্ষপথে ঘুরলে অনবরত শক্তি হারায়। সেজন্য আগের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের কম ব্যাসার্ধে তারা আসলে ঘুরতে থাকবে। আস্তে আস্তে এটা কেন্দ্রে পতিত হবে ইলেকট্রনটা, তাহলে পরমাণুর অস্তিত্বই আর থাকবে না। বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, এইটা সম্পর্কে কোনো প্রকারের ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। এই রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে এইটা ব্যাখ্যা করা যায় না যে হাইড্রোজেনের বর্ণালী যে দেখা যায়, এই বর্ণালীটা ব্যাখ্যা করা যায় না। হাইড্রোজেনের বর্ণালীগুলো ব্যাখ্যা করা যায় না। কক্ষপথের আকার এবং আকৃতি নিয়ে কিছু বলা হয়নি। কক্ষপথের আকার ও আকৃতি নিয়ে ধারণা পাওয়া যায় না, এইটার ধারণা দেওয়া হয়নি। কক্ষপথের আকার এবং আকৃতি নিয়ে কোনো প্রকারের ধারণা দেওয়া হয়নি। একাধিক ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে কিভাবে করে ঘুরবে, একাধিক ইলেকট্রন পরমাণুর মধ্যে কিভাবে করে ঘুরবে, এমন কোনো বর্ণনা নাই। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। একাধিক ইলেকট্রন বিশিষ্ট যেগুলো পরমাণু আছে, এরা আসলে কিভাবে করে, ইলেকট্রনগুলো কিভাবে করে থাকবে, এইটা নিয়ে কোনো কিছু বলা হয়নি। তাহলে এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখবা। এগুলো হচ্ছে সীমাবদ্ধতা, তুলনা, সৌরজগতের সাথে তুলনা দেওয়া ঠিক হয়নি। ম্যাক্সওয়েলের যে তত্ত্ব, এইটা অনুসারে তো রাদারফোর্ডের পরমাণু মডেলে স্থায়িত্বই থাকে না, এটা স্থায়ী হবে না। পরমাণুর স্থায়িত্ব আসলে পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর তারপরে আর কিছুর মধ্যে হাইড্রোজেন বর্ণালীর কোনো ব্যাখ্যা নাই, কক্ষপথের কোনো সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই, একাধিক ইলেকট্রন কিভাবে করে ঘুরবে এই সম্পর্কে কিচ্ছু বলা হয় নাই। এইবার আমাদের আসবে হচ্ছে বোরের পরমাণু মডেল। এই বোরের পরমাণু মডেল কি? বোরের পরমাণু মডেলে মোট 3টা জিনিস আছে। এই বোরের পরমাণু মডেলে প্রথম হচ্ছে এই শক্তি স্তরের ধারণা। শক্তি স্তরের ধারণা মানে কি? যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। কি কক্ষপথে বলতো? অনুমোদিত কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। অনুমোদিত কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, ঠিক আছে? অনুমোদিত কক্ষপথে ঘূর্ণায়মান, ফিক্সড কয়েকটা কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, এদেরকে অরবিট বলে। এদেরকে কি বলে? অনুমোদিত কক্ষপথগুলোকে অরবিট বলে। অরবিট বা শক্তি স্তর, বা এগুলাকে আমরা প্রধান শক্তি স্তর বলি, বা শেল, হ্যাঁ, বা শেল বলি আমরা। তো এখন এই শেলগুলোতে, মানে এই প্রধান শক্তি স্তরগুলোতে, এই শক্তি স্তর যে আছে, অরবিট বা শক্তি স্তর যে আছে, আমরা যে অনুমোদিত কক্ষপথে যখন ও থাকে, আবার বলি, আমি পুরাটা সুন্দর করে গুছাই বলতেছি, যে 1 নাম্বার কথা হচ্ছে শক্তি স্তরের ধারণা। তো এগুলোকে আমরা কি বলবো? যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, এদেরকে অরবিট বা শক্তি স্তর বলে। এই যে অনুমোদিত মানে কক্ষপথ যে আছে, এদেরকে যে অরবিট বা শক্তি স্তর যে বলে, এই অনুমোদিত কক্ষপথে বা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান কালে কোনো একটা ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি
বিকিরণও করে না। এবং এই অনুমোদিত যে কক্ষপথগুলো আছে এগুলোর জন্য প্রথম কক্ষপথের জন্য n=1 এর জন্য এইটাকে আমরা বলি কে শেল, n=2 এর জন্য কি বলি বলতো এল শেল, n=3 এর জন্য আমরা কি বলি এম শেল, n=4 এর জন্য কি বলি এন শেল। এইভাবে করে চলে। কি n=5 হলে কি হবে ও শেল। তো এইভাবে করে চলবে কে এল এম এন ও, এভাবে করে চলবে। তার মানে n=1 মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, n=2 মানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, n=3 মানে তৃতীয় শক্তি স্তর, n=4 মানে চতুর্থ শক্তি স্তর, n=5 মানে পঞ্চম শক্তি স্তর। তো এই শক্তি স্তরগুলোতে যখন সে থাকে, যখন ইলেকট্রন থাকে তখন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। বুঝছো? এই তো। এখন 2 নাম্বার কথা হচ্ছে কৌণিক ভরবেগ নিয়ে আলাপ আলোচনা। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ নিয়ে কি আলোচনা বলো? কৌণিক ভরবেগ নিয়ে কি কি আছে? কৌণিক ভরবেগের বিষয়টা যেটা আসতেছে সেটা হলো যে কোনো একটা ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারদিকে যে ঘূর্ণায়মান থাকে, এই ঘূর্ণায়মান কালে এদের কৌণিক ভরবেগের যে পরিমাণটা হয়, এই কৌণিক ভরবেগের যে পরিমাণটা আসে সেটা হচ্ছে mvr ইকুয়াল nh/2 হয়। nh/2 কৌণিক ভরবেগের পরিমাণ, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, n হচ্ছে কত নাম্বার কক্ষপথ, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, আর পাই মানে তো 3.1416 এটা। তাহলে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল nh/2 এটাও আমরা ক্লাস 9-এই পড়েছি, তাই না? mvr ইকুয়াল nh/2 এগুলো দিয়ে আমরা অঙ্ক করব একটু পরে। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরে শক্তি স্তরে যায়। শোষণ করে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরে শক্তি স্তরে যায়, লাফ দিয়ে উপরে শক্তি স্তরে যায় মানে নিম্ন থেকে উচ্চতে যাবে, নিম্ন থেকে উচ্চতে যাবে শক্তি শোষণ করলে। আবার একটা নির্দিষ্ট শক্তি বিকিরণ করে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে যায়, উপরের শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে যায়। ঠিক আছে? তো কি হইল, ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করবে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করবে। কি পরিমাণ শক্তি শোষণ করবে আর বিকিরণ করবে সেইটা তাদের এই শক্তি বা কক্ষপথের পার্থক্যের সমান। কক্ষপথ দুইটার যে শক্তি আছে, কক্ষপথ দুইটার যে শক্তি আছে মানে যেই কক্ষপথে ছিল আর যেই কক্ষপথে আসতেছে তাদের এই শক্তি স্তরের যে শক্তি আছে, প্রতিটা শক্তি স্তরের শক্তি আছে, তাদের ওই শক্তির পার্থক্যের সমান। এবং এই মানটা হয় ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক যেটাকে এফ দ্বারাও রিপ্রেজেন্ট করা যায়, ই ইকুয়াল এইচ এফ। ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা থেকে সি ইকুয়াল এফ ল্যামডা বা সি ইকুয়াল নিউ ল্যামডা যদি আমরা রিপ্রেজেন্ট করি, সেখানে নিউ সমান হবে সি বাই ল্যামডা, নিউ সমান হবে সি বাই ল্যামডা, নিউ সমান কি হবে সি বাই ল্যামডা। কোথা থেকে আসছে বুঝছো? মানে আমরা একটা সূত্র জানি না ভি ইকুয়াল এফ ল্যামডা, এরকম একটা সূত্র জানি না। আলোর ক্ষেত্রে সি ইকুয়াল আলোর বেগ হবে সি, আর এই যে এফ এর জায়গায় এটাকে আমরা নিউ মানে কম্পাঙ্ক ধরতেছি, তাহলে সি ইকুয়াল হবে নিউ ল্যামডা। তাহলে সেখান থেকে এই নিউ এর মান আসতেছে সি বাই ল্যামডা, নিউ ইকুয়াল সি বাই ল্যামডা। এটা আমরা বসাতে পারি। তাহলে ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি শোষণ করে লাফ দিয়ে যে উপরে শক্তি স্তরে যাচ্ছে বা নির্দিষ্ট শক্তি বিকিরণ করে নিচে শক্তি স্তরে আসতেছে, সেই শক্তির পরিমাণ যদি ডেলি হয়, ডেলি সমান এইচ নিউ, আর এইচ নিউ সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা। বুঝছো? ওকে, এইবার শুনো, এইবার আমরা বোরের পরমাণু মডেলের কি কি সীমাবদ্ধতা আছে সেই দিকে আমরা একটু আলোকপাত করি। বোরের পরমাণু মডেলেও অনেক সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? প্রথম সীমাবদ্ধতা দেখো, বর্ণালীর ব্যাখ্যা। এইটা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে সক্ষম হয়। এক ইলেকট্রন বিশিষ্ট মানে কি? মনে করো হাইড্রোজেন
এর মধ্যে একটা প্রোটন একটা ইলেকট্রন আছে, কিন্তু হিলিয়াম পরমাণুর এই ব্যাখ্যা দিতে পারে না। সে কি করে, হিলিয়াম প্লাস দিলে, এখানে দেখো প্রোটন ছিল দুইটা, ইলেকট্রন দুইটা ছিল, প্লাস দিলে একটা ইলেকট্রন, এক ইলেকট্রনের ব্যাখ্যা দিতে পারে। লিথিয়াম প্রোটন তিনটা, তাহলে 2 প্লাস দিতে হবে। বেরিলিয়াম দিলে সি প্লাস দিতে হবে, তাহলে এগুলোর ব্যাখ্যা দিতে পারে। এই ব্যাখ্যাগুলো দিতে পারে কার, এই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা দিতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন ব্যাখ্যা দিতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কোনো ব্যাখ্যা দিতে পারে না। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা এই বোর আসলে দিতে পারে, কিন্তু একের বেশি যদি ইলেকট্রন থাকে এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না। 2 নাম্বার, রেখা বর্ণালীর সংখ্যা। বোরের পরমাণু মডেল অনুসারে যে ইলেকট্রন শোষণ বা বিকিরণ করলে এই ক্ষেত্রে একটি রেখা দেখার কথা, কিন্তু একটির জায়গায় একটির স্থলে বোরের পরমাণু মডেল অনুসারে যে একটি রেখা দেখা যাওয়ার কথা ইলেকট্রন শোষণ বা বিকিরণ করলে, কিন্তু একটির জায়গায় একাধিক রেখা দেখা যায়, এটার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। একাধিক রেখা দেখা যায়, এটারও কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তো একাধিক রেখা দেখা যায়। কাঠামো, বোরের পরমাণু মডেলটা দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক মানে কি, দ্বিমাত্রিক মানে এইটা অনেকটা বৃত্তাকারের কথা বলা হয়েছে, এইখানে বৃত্তাকারের কথা বলা হয়েছে, কিন্তু মানে বোরের পরমাণু মডেল অনুসারে দ্বিমাত্রিক মানে 2 ডাইমেনশন দিয়ে আলোচনা করা হয়েছে, দ্বিমাত্রিক আলোচনা করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কি এই কাঠামোগুলো হচ্ছে ত্রিমাত্রিক, প্রকৃতপক্ষে হচ্ছে 3 ডাইমেনশনাল, এটা হচ্ছে ত্রিমাত্রিক হবে। এটা বৃত্তাকার না হয়ে, বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক, এটা গোলাকার হবে বা উপবৃত্তাকার হবে, এরকমের শেপ হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তোমার বোরের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। হাইজেনবার্গ বলে যে কোনো একটা ঘূর্ণায়মান কণার, কোনো একটা চলমান কণার তুমি যদি ঘূর্ণায়মান, এই যে আমরা যেই কণাগুলোর কথা বলছি, এই কণাগুলোর তুমি যদি সঠিকভাবে অবস্থান নির্ণয় করো তাহলে তাদের ভরবেগ অনিশ্চিত হয়ে পড়বে, এবং তুমি যদি সঠিকভাবে তুমি অবস্থান নির্ণয় করো তাহলে ভরবেগ অনিশ্চিত হয়ে পড়বে। ভরবেগ অবস্থান নির্ণয় করলে ভরবেগ অনিশ্চিত হবে, ভরবেগ নির্ণয় করলে অবস্থান অনিশ্চিত হবে। তাই একই সাথে অবস্থান এবং ভরবেগ দুইটাই নির্ণয় করা সম্ভব না। অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ণয় করা সম্ভব না। এটাকে বলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কিন্তু এই নীতি কিন্তু আমরা বোরের পরমাণু মডেলে দেখছি যে ভরবেগ এবং ইলেকট্রনের অবস্থান একই সাথে নির্ণয় করা হচ্ছে। তো এইটা আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির খেলাপ। তার মানে এটাও একটা আমরা বলতে পারি বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ঠিক আছে, এর পরের কথা হলো কৌণিক ভরবেগ যে mvr ইকুয়াল nh/2π কেন হয়েছে, এটার কারণ ব্যাখ্যা করা নাই, কারণ ব্যাখ্যা দেওয়া হয়নি, শুধু মানটা বলা হয়েছে, কারণ ব্যাখ্যা করা হয়নি। তো বোরের পরমাণু মডেলের এটাও একটা সীমাবদ্ধতা। আরেকটা আছে জিমেন এবং স্টার্ক প্রভাব। জিমেন এবং স্টার্ক প্রভাব, বর্ণালী রেখাগুলাকে দেখা গেছে বর্ণালী রেখাগুলাকে যদি তুমি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করো, এটা আমি জিমেন এবং স্টার্ক প্রভাবটা একটু আমি বলে রাখি। প্রথমে আমি যদি জিমেন প্রভাবের কথা বলি, জিমেন প্রভাবটা কি? জিমেন প্রভাবটা হলো এই বর্ণালী রেখা যেগুলো আছে, এই বর্ণালী রেখাগুলোকে আমরা যদি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে যায়, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়।
একে জিমেন প্রভাব বলে, এটারই নাম হচ্ছে জিমেন প্রভাব। আমি যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে বর্ণালী রেখাকে রাখবো, এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই বর্ণালী রেখাটা অনেকগুলো ছোট 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 ভাগে ভাগ হয়ে যাবে, এটা জিমেন প্রভাব। জিমেন প্রভাব এইটার কোনো ব্যাখ্যা বোরের পরমাণু মডেলে দেওয়া নাই, কেন হয়েছে, এটা জিমেন প্রভাবে পাওয়া যাচ্ছে। আরেকটা আছে স্টার্ক প্রভাব। স্টার্ক প্রভাবটা হচ্ছে যে এই বর্ণালী রেখাকে আমরা যদি এই বর্ণালী রেখাকে যদি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় বিভক্ত হয়ে যায়, সেই রকম আমি যদি চৌম্বক ক্ষেত্রের জায়গায় আমরা যদি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, তাহলে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এই বর্ণালী রেখাগুলো তড়িৎ ক্ষেত্রে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়। তাহলে এইখানে এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রে যেটা বিভক্ত হয় সেটাকে বলে জিমেন প্রভাব, আর তড়িৎ ক্ষেত্রে নিলে যে ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় যে বিভক্ত হয় এটাকে বলে স্টার্ক প্রভাব। তাহলে আমরা মনে রাখবো এই জিমেন প্রভাব বা স্টার্ক প্রভাব মানে তুমি যখন একটা বর্ণালী রেখাকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিবা তখন সেইটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাগ হচ্ছে যে এটা স্টার্ক প্রভাব, আর চৌম্বক ক্ষেত্রে যে নিলে বর্ণালী রেখাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হচ্ছে এটাকে বলে কি বলতো, জিমেন প্রভাব। তো এই দুইটা প্রভাব নিয়েও কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া মানে এই যে কেন বিভক্ত হচ্ছে কি হচ্ছে এই সম্পর্কে কিন্তু কিছুই বোরের মধ্যে বলে নাই। এটাও কিন্তু আসলে আমাদের সীমাবদ্ধতা। এখন এই দুইটার মধ্যে কার গ্রহণযোগ্যতা বেশি, কোনটার গ্রহণযোগ্যতা বেশি, যে বোর এবং মানে রাদারফোর্ড, এর মধ্যে রাদারফোর্ডের চেয়ে বোর বেশি গ্রহণযোগ্য, বোর বেশি গ্রহণযোগ্য। কেন বোর বেশি গ্রহণযোগ্য? কারণ আমরা যদি বলি পরমাণু মডেলের যে ভিত্তি, এই পরমাণু মডেলের আমরা দেখব যে এইটা হচ্ছে সৌর মডেলের উপর বেস করে। এটা কিসের উপর বেস করে বলতো? সৌর মডেল। কারটা? সৌর মডেলের উপরে বেস করে হচ্ছে আমাদের রাদারফোর্ডেরটা, রাদারফোর্ড। আর এটাই রাদারফোর্ডের একটা সীমাবদ্ধতা। কেন? সূর্যের সাথে তুলনা দেওয়া হয়েছে, সূর্যের সাথে যেহেতু তুলনা দেওয়া হয়েছে সেহেতু এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। এটাই একটা সীমাবদ্ধতা যে সূর্যের চারপাশে যখন গ্রহগুলো ঘুরে এর সাথে গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা দেওয়া হয়েছে, অথচ গ্রহ হচ্ছে চার্জ নিরপেক্ষ কিন্তু ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তাহলে এইটা হচ্ছে আমাদের এর ব্যর্থতা। কিন্তু এইখানে এরকম কোনো কিছু বলা হয় নাই, সৌরজগতের সাথে তুলনা দেওয়া হয় নাই, এখানে সৌরজগতের সাথে তুলনা দেওয়া হয় নাই। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের ধারণা এটা বোর প্রদান করে। বোর বলছে কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘূর্ণয়মান থাকে। আচ্ছা, এখানে আমরা কৌণিক ভরবেগ বলছি, বলছি বর্ণালীর সংখ্যা, কাঠামোর মাত্রা। তবে এখানে বোরের পরমাণু মডেলে কিন্তু আরেকটা জিনিসও ব্যর্থতা আছে। বোরের সীমাবদ্ধতায় আরেকটা অ্যাড করতে হবে, সীমাবদ্ধতায় আরেকটা অ্যাড। বোর বলছে যে এইটা বৃত্তাকার কক্ষপথের কথা বলছে, বৃত্তাকার কক্ষপথ। কিন্তু আমরা দেখি ইলেকট্রন যে ঘুরে এটা বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথেও কিন্তু ঘুরে, উপবৃত্তাকার কক্ষপথেও কিন্তু ঘুরে, উপবৃত্তাকার কক্ষপথে। এটাও কিন্তু বোরের আরেকটা সীমাবদ্ধতা, বুঝেছো? বোরের আরেকটা সীমাবদ্ধতা কিন্তু হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে যে ঘুরে। আচ্ছা, আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের ধারণা, এইটা আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের ধারণা কে দিয়েছে? বোর প্রদান করেছে। কিন্তু এই সম্পর্কে কোনো প্রকারের কিন্তু আমাদের রাদারফোর্ড কিন্তু কোনো প্রকারের বর্ণনা দেয় নাই। পরমাণুর স্থায়িত্ব ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমাদের রাদারফোর্ড যে পরমাণু মডেলে আছে এইটার স্থায়ী হবে না, এটা স্থায়ী হবে না। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে পরমাণু এগুলা স্থায়ী হবে না। তো এই কারণে আমরা বলতে পারি যে বোরের পরমাণু মডেলে যেহেতু ফিক্সড অরবিটাল আছে, ফিক্সড কক্ষপথ আছে, ফিক্সড অরবিট আছে, ফিক্সড শক্তি স্তর আছে, তাই এইটা কিন্তু স্থায়ী হবে। বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছে হচ্ছে বোর। বর্ণালী সম্পর্কে ধারণা কে দিয়েছে? বোর দিয়েছে। যদিও এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা বোর দিয়েছে, কিন্তু একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে বর্ণনা দেয়নি। কিন্তু এই সম্পর্কে রাদারফোর্ডের কোনো
ধারণাই দেয়নি। তো এগুলোর উপরে বেস করে আমরা বলতে পারি রাদারফোর্ড আর বোরের মধ্যে বোর বেশি গ্রহণযোগ্য। আমরা অনেক থিওরি পড়লাম, এবার একটু আমরা দেখি কোন পরমাণু মডেল কক্ষপথের ধারণা দেয়। কোন পরমাণু মডেল কক্ষপথের ধারণা দেয় বলো দেখি? অ্যান্সার হচ্ছে বোর। বোরের পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়। আলফা কণার বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা, এটা পরে চলে আসছে। আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণা। কোনটি আলফা কণা? আচ্ছা, আলফা কণা কোনটা? আলফা কণা হচ্ছে যে দেখো, আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস। আর হিলিয়াম নিউক্লিয়াস কি ছিল বলো দেখি? হিলিয়াম নিউক্লিয়াস ছিল হচ্ছে এরকম, এর মধ্যে দুইটা প্রোটন আছে আর এই দুইটার বিয়োগফল 2, তার মানে দুইটা নিউট্রন আছে। দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন, দুইটা নিউট্রন এবং দুটি প্রোটন আছে। এই যে দেখো, দুটি নিউট্রন এবং দুটি প্রোটন আছে। ঠিক আছে, আলফা কণা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় রাদারফোর্ড কোনটি ব্যবহার করেন নাই? হিলিয়াম নিউক্লিয়াস ব্যবহার করছে, স্বর্ণপাত ব্যবহার করছে, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করছে, নিউট্রন ব্যবহার করেন নাই। নিউট্রন ব্যবহার করেন নাই। তাহলে কি ব্যবহার করেন নাই? এই যে নিউট্রন ব্যবহার করে নাই, কোনো প্রকারে নিউট্রন ব্যবহার করেন নাই। রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করেন? অ্যান্সার হচ্ছে জিঙ্ক সালফাইড। এই যে দেখো, ZnS, এস যেটা ড হবে কিন্তু সালফাইড, এটা জিঙ্ক সালফাইড এর আবরণযুক্ত পর্দা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের যে পুরুত্ব ছিল, পয়েন্টের পরে 4টা 0 তারপরে 4, পয়েন্টের পরে 4টা 0 তারপরে 4 সেন্টিমিটার। ঠিক আছে, কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা দেন? অ্যান্সার হচ্ছে আলফা কণা। আলফা কণার সাহায্যে বিচ্ছুরণ পরীক্ষা দিয়েছেন। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোনটির প্রলেপ দেওয়া হয়েছে? জিঙ্ক সালফাইড। এই যে জিঙ্ক সালফাইডের পর্দা দেওয়া হয়েছে। রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা উপর দিকে চলে যায়। কেন? কারণ পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, সেই জন্যই বাকিটা ফেরত চলে যায়। ঠিক আছে, ওকে। পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, এগুলো তো হয়েছে, কোনটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলতো? সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেল। সৌর মডেল কোনটা? রাদারফোর্ডের পরমাণু মডেল। এরপরে বলছে বোরের কক্ষপথে, বোরের তত্ত্বানুসারে কক্ষপথকে কি বলা হয়? প্রধান শক্তি স্তর। এই কক্ষপথ মানে কক্ষপথ হচ্ছে প্রধান শক্তি স্তর। ঠিক আছে, প্রধান শক্তি স্তরটা হচ্ছে কক্ষপথ। বোরের মতে কোন ক্ষেত্রে শক্তি শোষিত হবে? শোষিত হইলে শক্তি শোষণ করে নিম্ন থেকে উচ্চতে যাবে, নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষণ করবে, আর উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তি বিকিরণ করবে। বোরের সীমাবদ্ধতা কোনটি? কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার হতে পারে, এটা একটা সীমাবদ্ধতা। একাধিক ইলেকট্রনের ব্যাখ্যা দিতে পারে না, এটাও সীমাবদ্ধতা। ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক রেখা পাওয়া যায়, এটাও সীমাবদ্ধতা। তার মানে উপরের সবগুলো, উপরের সবগুলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার বোরের পরমাণু মডেল বা আয়নের জন্য কোনটির জন্য ব্যাখ্যা করতে পারে? যেটা এক ইলেকট্রন, এটা এক ইলেকট্রন পরমাণুর জন্য, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য ব্যাখ্যা করতে পারবে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, পরমাণু বা আয়ন। তাহলে হিলিয়াম এর তো দুইটা, তাহলে হবে না। H- হইল না, H+ নাই, বেরিলিয়াম 3+, ঠিক আছে। কেন? বেরিলিয়ামের প্রোটন সংখ্যা 4, 3+ দিলে ইলেকট্রন হয়ে যাবে একটা, 3+ দিলে ইলেকট্রন হয়ে যাবে একটা। তার মানে এটা হচ্ছে তোমার এই অবস্থায় চলবে। বোরের পরমাণু মডেলে কোন ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে এটা তো হচ্ছে না, হিলিয়ামের 2 দিলে তো হচ্ছে না, এটা তো 3, এটাও হচ্ছে না, এইটা হচ্ছে। এই যে 2 থেকে 1 বাদ দিলে 1 আসবে। কোনটি বোরের পরমাণু মডেলের জন্য প্রযোজ্য? আচ্ছা, বোরের পরমাণু মডেল হাইড্রোজেন, এটা 1 আছে, একটাই ইলেকট্রন। ইলেকট্রন যেটাতে একটা, সেটার জন্য বোরের পরমাণু মডেল আসলে প্রযোজ্য। যেটাতে ইলেকট্রন থাকবে একটা, এই যে 2 থেকে 1 বাদ দিলে 1, ইলেকট্রন একটা থাকলে সেটার জন্য বোরের পরমাণু মডেল প্রযোজ্য, তাই না? এইটার অনেক কোশ্চেন, কোনটির জন্য বোরের পরমাণু মডেল প্রযোজ্য? 2 - 1 মানে 1, 1 হলে। আচ্ছা, কোনটির জন্য প্রযোজ্য নয়? এটা 9 বলছে, তার মানে এটাও প্রযোজ্য, এটাও প্রযোজ্য। প্রযোজ্য 9 হবে এটা, কারণ এখানে ইলেকট্রনই নাই। আগেরগুলো ঠিক আছে তো নাকি? সবই তো প্রযোজ্য বলছে, এটাই খালি প্রযোজ্য নয় বলছে। আচ্ছা,
আর নিচের কোনটির ক্ষেত্রে বোর প্রযোজ্য? তাহলে এই যে 2 থেকে 1 বাদ দিলে 1, এটার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, কোন ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা? আচ্ছা, একই কোশ্চেন। এটা হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে এটার ক্ষেত্রে ব্যাখ্যা করা সম্ভব। অন্যগুলাতে কিন্তু দেখো, এখানে 1 থেকে 1 গেলে 0, এখানে 2 থেকে 2 গেলে 0, এটা তো হচ্ছে না। 4 থেকে 2 গেলে 2। ওকে, বুঝছো? আরে একই কোশ্চেন কতগুলা। আচ্ছা, এটা কি? এইটা হবে। আচ্ছা, এইবার প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626। আচ্ছা, 6.624 দিছে। 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। হ্যাঁ, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। আচ্ছা, তৃতীয় কক্ষপথের জন্য একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ কত হবে? কৌণিক ভরবেগের মান কত হবে? অ্যান্সার হচ্ছে mvr, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, ইকুয়াল nh/2 পাই, তাই না? এখন বলছে তৃতীয় কক্ষপথ, মানে কক্ষপথের মান বলছে 3, তাহলে 3h/2 পাই হবে। তাহলে 3h/2 পাই, এটা হবে অ্যান্সার। mvr এর মান হবে 3h/2 পাই। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এরপরে বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? বোরন মানে 5, তার মানে প্রথমে 2টা, তারপরে 3টা, এটা আছে দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে দ্বিতীয় শক্তি স্তর যদি হয়, তাহলে আমরা mvr ইকুয়াল আমরা জানি nh/2 পাই। তাহলে n এর মান তো 2, তাহলে 2h/2 পাই। তার মানে কি আসবে বলো তো? h/পাই। তার মানে অ্যান্সার হবে কি? h/পাই। আচ্ছা, এখানে দেখো, এখানে সৃজনশীল যেটা দিয়েছে, এটা সৃজনশীল যেটা দিয়েছে তোমাদের এইচএসসিতে বোর্ডে যেই আসছে, এখানে বলছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 মানে এটা, এর স্থায়িত্ব ব্যাখ্যায় উদ্দীপকের মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেলের চেয়ে অধিক ফলপ্রসূ ব্যাখ্যা করো। এইটাই আমি তখন পড়ালাম যে বোর, এটা হচ্ছে বোর, এটা হচ্ছে বোরের পরমাণু মডেল, কেন রাদারফোর্ডের পরমাণু মডেলের চেয়ে বেটার, এটাই তোমাকে দিতে হবে। বোর কেন রাদারফোর্ডের চেয়ে বেটার, ওই জিনিসগুলো দিয়ে দিবা যেগুলো বললাম, রাদারফোর্ডের চেয়ে ফলপ্রসূ। কেন? রাদারফোর্ডের সৌরজগতের সাথে তুলনা করেছে, যেটা তুলনা করা সঠিক হয়নি, কারণ সূর্য গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা সঠিক হয়নি। তারপরে সঠিক কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেয়নি, মানে তোমার রাদারফোর্ড। বোর যেটা কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছে, একটা ইলেকট্রন লাফ দিয়ে মানে কিভাবে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাবে সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তারপরে কৌণিক ভরবেগ সম্পর্কে কিছু বলা হয়নি রাদারফোর্ডে, বোরে সেটা বলা হয়েছে। তারপরে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণুর স্থায়িত্ব থাকে না, যেটা বোরের মধ্যে থাকবে। এই জিনিসগুলাই আমাদেরকে আসলে বলতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলাই বলতে হবে, ওই জিনিসগুলো যেটা পড়ালাম সেটাই সেম টু সেম। দেখো, এরকম কিন্তু কোশ্চেন আসে যে 1 নং উদ্দীপকের সাহায্যে পরমাণুর মডেলটা ওই ইয়াটা বর্ণনা করো। তার মানে এটা কি বলছে? এটা হচ্ছে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে হবে। রাদারফোর্ড পড়ালাম যেটা, সেটাই ব্যাখ্যা করে দিবা। রাদারফোর্ডের পরমাণু মডেল 1 আর 2 এর মধ্যে কোনটি অধিক উপযোগী, তাহলে এগুলো নিজেরা পারবা কিনা, এগুলোই তো আমরা পড়লাম, তাই না? এগুলোই তো পড়ছি। তো আমাদের এই পর্যন্ত যা পড়লাম, এটা হচ্ছে এসএসসির পড়া। সত্যিকার অর্থে এগুলো হচ্ছে এসএসসির পড়া। এসএসসিতে ছিল এই সব জিনিস। আমাদের এইচএসসির পড়া এখন থেকে শুরু হবে। বোরের পরমাণু মডেলের এখানেও কিছু কিছু এসএসসিতে ছিল, কিন্তু এইচএসসির মেইন পড়াশোনা শুরু আসলে এইখান থেকে। তার আগের জিনিসগুলো বেশিরভাগই এসএসসিতেই ছিল, তাই না? তোমাদের এসএসসির মধ্যেই এই জিনিসগুলো ছিল। তো গাণিতিক সমস্যাবলীগুলো আমরা একটু দেখি। এই জিনিসগুলো আবার এসএসসিতে ছিল। হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তাহলে কৌণিক ভরবেগের মান হচ্ছে mvr, ইকুয়াল হচ্ছে nh/2 পাই। তাহলে তৃতীয় শক্তি স্তর বলছে n এর মান 3, h এর মান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, আর বাই হচ্ছে 2 পাই। 2 পাই মানে 2 ইন্টু 3.1416। এটা যদি বসাই দেই, এত হবে জুল সেকেন্ড। এইচ এর যে এককটা আছে, সেই এককটাই কিন্তু হয়ে যাবে আমাদের এটা। দেখো, এটা হচ্ছে 3 ইন্টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 বাই 2 ইন্টু 3.1416। তাহলে আসছে আমাদের
3.16367 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তো কৌণিক ভরবেগ, এটা তোমাদের কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr ইকুয়াল nh বাই টুয়াইস পাই। এটাই হচ্ছে কৌণিক ভরবেগ, এটাই হচ্ছে কৌণিক ভরবেগ। এরপরের কোশ্চেন, এম কক্ষপথে একটি আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে দেখো, কে মানে এন এর মান হচ্ছে 1, এল মানে এম এর মান হচ্ছে 2, আর এম মানে এন এর মান হচ্ছে 3। তার মানে তৃতীয় কক্ষপথের কথা বলেছে, সেইটার কৌণিক ভরবেগ বের করতে বলছে। তাহলে mvr ইকুয়াল nh বাই টুয়াইস পাই, তাই না? mvr ইকুয়াল nh বাই টুয়াইস পাই মানে 3, h মানে 6.626 ইন্টু 10⁻⁻34, আর 2 পাই মানে 2 ইন্টু 3.1416। এর আগের বারও কি 3 ছিল না? এর আগের বারও 3 ছিল, তাহলে 3.1636 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, কৌণিক ভরবেগের যে এককটা, কৌণিক ভরবেগের এককটা তোমাকে একটু আমি বলি। এই জুল সেকেন্ড যে ইউনিটটা আমি বসাচ্ছি, এই যে জুল সেকেন্ড যে ইউনিটটা বসাচ্ছি, এই জুল সেকেন্ড ইউনিট এবং আরেকটা ইউনিট কিন্তু সেম। সেটা কি জানো? এখানে দেখো, এইদিকে প্ল্যাঙ্কের ধ্রুবকের ইউনিট জুল সেকেন্ড, সেখান থেকে তুমি বাকিগুলোর যেহেতু ইউনিট নাই জুল সেকেন্ড বসাইতে পারো। আর এখানে এম, এম মানে হচ্ছে ভর, ভরের ইউনিট হচ্ছে কেজি। আর এখানে বেগ, বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এর ইউনিট হচ্ছে মিটার। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, মানে অনেক সময় আমরা লিখি মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, আমি কিন্তু এটাকে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড লিখতে পারি। এবং ভরবেগ বললে তুমি এটাই লিখতে পারো যে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা লিখতে পারো। বুঝছো? মানে তুমি কিন্তু এটা দিতে পারো যে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা ভরবেগ বললে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা কিন্তু তুমি বসাইতে পারো। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে ব্যাসার্ধ দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তনশীল? মনে রাখবা, ব্যাসার্ধের বিষয়টা যদি থাকে mvr ইকুয়াল nh বাই তোমার টুয়াইস পাই। আচ্ছা, এখানে মনে হয় আরেকটা কোশ্চেন ছিল না? বলছে ওই কক্ষপথের ব্যাসার্ধ এত হইলে ইলেকট্রনটির গতিবেগ কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, তোমার যেটা বলেছে এইবার ওই অঙ্কের সাথে এর আগের অঙ্কটাতে আমাদের আরেকটা পোর্শন ছিল, আমাদের যে mvr ইকুয়াল যে nh বাই টুয়াইস পাই, এটা যে বলেছে, এইখান থেকে তুমি এইটার মান পেয়েছো 3.1637 ইন্টু 10⁻⁻, মনে করো 34, এটা পেয়েছো, তাই না? এটা তোমরা পেয়েছো 74, এটা পেয়েছো। এখন এই যে মানটা যে পেয়েছো, এর মধ্যে আবার বেগ বলে দিছে, ভি এর মান বলে দিছে, যদি সরি ব্যাসার্ধ বলে দিছে, আর এর মান বলে দিছে, বেগ বের করতে বলছে। তাহলে আর এর মান যদি বলে দেয়, তাহলে আমরা আর এর মান থেকে আমরা ভি এর মান এখান থেকে কিভাবে করে পাবো? অতএব ভি ইকুয়াল হবে কি, এই যে মানটা যে আছে 3.1637 ইন্টু 10⁻⁻34, এইটাকে আমরা কি দিয়ে ভাগ করব? এম এবং আর দ্বারা। বলো তো ইলেকট্রনের ভর কত? 3.1637 ইন্টু 10⁻⁻34, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এসআই ইউনিটে বসাও, আর এর ইউনিট মিটারে বসাও, আর এর ইউনিট মিটারে সেন্টিমিটারে দেওয়া আছে যে 3.6 ইন্টু 10⁻8 সেন্টিমিটার, তাহলে 3.6 ইন্টু 10⁻10 হচ্ছে মিটার, তাহলে মিটারে বসালা। তাহলে উপরেরটা জুল সেকেন্ড আছে, নিচেরটা কেজিতে বসাইছো, এইটা মিটার, এইটা তুমি মিটারে বসাইছো, তাহলে ইউনিট যেটা পাবা সেটা মিটার পার সেকেন্ডে অবশ্যই পাবা। তাহলে ইউনিটটা যেটা পাবা সেটা হবে মিটার পার সেকেন্ডে। তাহলে যে মানটা আছে এই মানটাকে আমরা যদি ভাগ দেই 9.11 ইন্টু 10⁻31 ইন্টু 3.6 ইন্টু 10⁻10, তাহলে আমাদের আসে 964652.5676 মিটার পার সেকেন্ড, এটা আসে। বুঝছো? বুঝছো? ব্যাসার্ধ কিসে আছে? ব্যাসার্ধটা দেয়া আছে সেন্টিমিটারে, তার ব্যাসার্ধ যেহেতু সেন্টিমিটারে আছে আমি মিটারে কনভার্ট করে নেব। দেখো, মানে তুমি কিন্তু আরেকটা কাজ করতে পারতা, দেখো আরেকটা কাজ করতে পারতা,
মানে তুমি সবগুলা সিজিএস এককে বসাইতে পারতা। সিজিএস এককে যদি বসাও তাহলে ওই জুলটা হয়ে যাবে আর্ক, মানে 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্ক, মানে 10⁷ দিয়ে ভাগ করতে হবে। 10⁷ দিয়ে ভাগ করলে তোমার যেটা আসবে -27 আসবে, -27 আর্ক পার সেকেন্ড, এটা আর্ক সেকেন্ড আসবে। আবার এটা সেন্টিমিটারে বসাতে হবে, তখন এটা সেন্টিমিটার পার সেকেন্ডে আসতো। তো আমরা এই কাজ কেন করব? আমাদের জন্য সহজ হচ্ছে কি এসআই এককে বসানো। এসআই এককে বসাইলে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আর এম এর মানও তুমি মিটারে বসাবা, একে মিটারে বসালে 10⁻10 মিটার হবে। এই যে 10⁻10 বসাইছি, কিন্তু 10 বসাইছি মিটারে। আর এইটাও তুমি কেজিতে বসাইছো, 9.11 × 10⁻31। 28 হলে গ্রাম, 31 হইলে কেজি, বুঝছো? সব এসআই এককে বসাইছি যাতে করে কোনো ঝামেলা না থাকে। বুঝেছো? বলো বুঝছো? ক্লিয়ার? একটু জানাও বুঝছো কিনা লাপাইন। সবাই ক্লিয়ার হয়েছো? ঠিক আছে। এইবার দেখো এরপরের অঙ্কটাও সেম। এখানে MVR = NH/2π। এইবার কি কি দেওয়া আছে আর কি বের করতে বলছে দেখো। এখানে বেগও দেওয়া আছে, বেগ দেওয়া আছে, কোন কক্ষপথে, মানে n এর মান বের করতে বলছে। তাহলে এখন তুমি এটা যদি করতে চাও তাহলে তুমি কিভাবে করে করবা বলো, কিভাবে করে করবা? এটার সিস্টেমটা কি হবে? এটার যে সিস্টেমটা হবে সেটা হলো আমাদের n এর মান বের করতে হবে। তাহলে n এর মান কিভাবে বের করব? এগুলো সব গুণ চলে যাবে, 2π MVR বাই আসবে h, তাই না? এই যে এগুলো সব গুণ, 2π MVR বাই হচ্ছে h। এখন 2π, পাই মানে 3.1416, m এর মান 9.11 × 10⁻31, v এর মানটা দেখো এখানে আছে সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ডে কি হবে? এটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে মিটার পার সেকেন্ডে বের হবে। তাহলে আমাদের আসবে 5.4452 × 10⁵ মিটার পার সেকেন্ড। আমি এসআই এককে বসাচ্ছি, এমটাও এসআই এককে বসাইছি, এটাও এসআই এককে বসাইলাম। আর এর মানটা সেন্টিমিটারে দেওয়া আছে, এটাকেও এসআই এককে বসাইতে চাই। তার মানে 8.5 × 10⁻10 দিলে এসআই এককে মিটারে আসবে। বাই এইচ এর মানও আমি এসআই এককে বসাবো, 6.626 × 10⁻34। তাহলে এন এর মানটা তোমার চলে আসবে। তাহলে মাথায় রাখতে হবে ইউনিটগুলা সবগুলো এসআই এককে বসাইলাম। 3.1416 × 9.11 × 10⁻31 × 5.4452 × 10⁵ × 8.5 × 10⁻10 বাই 6.626 × 10⁻34। তাহলে এটা আসছে 4, এটা আসছে 4। তার মানে কক্ষপথ হবে চতুর্থ কক্ষপথ, এটা হবে চতুর্থ কক্ষপথে। বুঝেছো? ক্লিয়ার? এটা হচ্ছে চতুর্থ কক্ষপথের বিষয়, এটা এসছে। আচ্ছা, এরপরে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ দেয়া আছে, ওই ওইটার ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলেছে। তো এটাও MVR = NH/2π, NH হচ্ছে 2π, এখান থেকে v এর মানটা বের করতে বলেছে। তাহলে v এর মান হবে NH/2πmR। কত নম্বর কক্ষপথ বলেছে? কত নম্বর কক্ষপথ বলেছে? বলেছে 3 নম্বর কক্ষপথ। h এর মান কত? 6.626 × 10⁻34। 2 × π এর মান কত? 3.1416। m এর মান কত? 9.11 × 10⁻31। আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.45 × 10⁻10 মিটার, এটাই দেয়া আছে। তাহলে সব এসআই ইউনিটে নিয়ে নিছি, তাহলে মিটার পার সেকেন্ডে আমরা পেয়ে যাব অ্যান্সার। তাহলে কত পাচ্ছি আমরা? 3 × 6.626 × 10⁻34 বাই 2 × 3.1416 × 9.11 × 10⁻31 × 8.45 × 10⁻10। আচ্ছা, 410956
পয়েন্ট এইটা মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? পারবা? বলো বলো বলো, পারবা কিনা? তো এই টাইপের কোশ্চেন আসলে না পারার কোনো বিষয় আছে? নাই। এইবার আরেকটা দেখো, বোরের পরমাণু মডেল দিয়ে আরেক টাইপের কোশ্চেন দেখো। এমভিআর ইকুয়াল NH/2 এর আলাদা অঙ্ক। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের দুটি ভিন্ন শক্তি স্তরের পার্থক্য, দুটা শক্তি স্তরের পার্থক্য দেয়া আছে, মানে তোমার ডেল এইচ এর মান দেয়া আছে, ডেল এইচ এর মান দেয়া আছে। ঠিক আছে, তো আমাদের যে ডেল এইচ এর মানটা যে দেয়া আছে সেইখান থেকে তুমি কিভাবে করে তুমি অন্যান্য মানগুলা তুমি বের করবা, অথবা একটা থেকে আরেকটার মান কিভাবে বের করবা। তো এটার সিস্টেমটা কি হবে, এটার সিস্টেমটা কি হবে বলো। তাহলে আমি একটা আমি দেখাই দিই যে আমাদের যে সূত্রটা ছিল ডেল ই সমান কি ছিল বলতো, এইচ নিউ। যদি ফ্রিকোয়েন্সি বের করতে বলে তাহলে নিউ বের করব, মানে কম্পাঙ্ক বের করতে বললে। আর যদি ল্যামডা ট্যামডা বের করতে বলে এই যে ল্যামডা বের করবা, এটা এসসি বাই ল্যামডা। তো আসো আমরা একটা বুয়েটে আসা কোশ্চেনই আমরা করি। এখানে দেখো যে একটি ইলেকট্রিক বাল্ব হলুদের যে তরঙ্গটা ছড়ায় সেই তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া আছে ন্যানোমিটারে দেওয়া আছে। কত দেওয়া আছে? 589 ন্যানোমিটার। 589 ন্যানোমিটার দেওয়া আছে। এইটার শক্তি বলছে কত জুল। তাহলে ই ইকুয়াল হচ্ছে আমরা জানি এইচ নিউ অথবা এইচ সি বাই হচ্ছে ল্যামডা। যেহেতু এইচ এর মান 6.626 ইন্টু 10⁻⁻34, সি এর মান 3 ইন্টু 10⁸, ল্যামডার মান হচ্ছে 589 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। এই যে মানটা যে আসবে এত জুল হবে। তুমি এসআই ইউনিটে দিলে শক্তির একক পেয়ে যাবা জুল। তাহলে 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ভাগ 589 ইন্টু 10⁻⁹। তাহলে আমরা কত পাচ্ছি? 3.37, আচ্ছা 3.37 এত হচ্ছে ইন্টু 10⁻⁻19 হচ্ছে জুল। একটা জিনিস মনে রাখবা, শক্তির একক কত জুল যদি বলে তাহলে তো এটাই পেয়ে গেলা। অনেক সময় তোমাকে বের করতে বলবি ইলেকট্রন ভোল্টে বের করতে বলবে, এবং 1 ইলেকট্রন ভোল্ট মানে 10⁻, মানে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 হচ্ছে জুল। এটা মনে রাখবা। অর্থাৎ তোমাকে যেই মানটা দেওয়া থাকবে, এটা যদি ইলেকট্রন ভোল্টে বের করতে বলে, যেই মানটা দেওয়া আছে তাকে জাস্ট তুমি এই মানটা দিয়ে ভাগ করবা। মনে করো 3.37 ইন্টু 10⁻⁻19 যে আছে, এইটাকে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করলেই কিন্তু তোমার জুলটা ইলেকট্রন ভোল্টে বের হয়ে যাবে। যদি ইলেকট্রন ভোল্টে চাইতো, মনে রাখো ইলেকট্রন ভোল্টে চাইতে পারে, কিন্তু 6.3 এটা ভাগ হচ্ছে 1.6 মানে তোমার 2.106 ইলেকট্রন ভোল্ট এরকম আসতে পারে, বুঝছো? ইলেকট্রন ভোল্ট যদি চায়, অথবা 2.1 দিয়ে দিলাম আর কি, 2.1 ইলেকট্রন ভোল্ট যদি চায়, এইভাবে করে আমরা বের করব। আচ্ছা, এইবার শুনো শক্তি সম্পর্কিত, আমরা ব্যাসার্ধ, বেগ এবং শক্তি সম্পর্কিত পড়াশোনা। কক্ষপথের ব্যাসার্ধ, আমাদের কক্ষপথের ব্যাসার্ধ, বেগ এবং শক্তি এগুলো বের করার সূত্রের প্রতিপাদন, খুবই সহজ কিছু প্রতিপাদন আছে। এই প্রতিপাদনগুলা এমভিআর, মানে এখানে কোন কেন্দ্রমুখী বলের সাথে তোমার সূত্রটাকে কম্বিনেশন করলে এই ফর্মুলাগুলো বের হয়। তোমাকে কি মনে রাখতে হবে, তোমাকে এই চ্যাপ্টারে কি মনে রাখতে হবে? এই চ্যাপ্টারে যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা হইল এটা। এখন এই ফর্মুলাটা দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে না। তুমি কি করবা? তুমি যেই ফর্মুলাটা দিয়ে অঙ্ক করবা সেটা আমি লিখে দিচ্ছি। Rn সমান, দেখো এটা এমসিকিউ এর জন্য মনে রাখবা, Rn সমান R0 ইন্টু, দেখো R0 ইন্টু n²/z, R0 ইন্টু n²/z। R0 এর মান কত আমি লিখে দিই। R0 এর মান হচ্ছে 5.292 ইন্টু 10⁻⁻11 মিটার। 5.292 ইন্টু 10⁻⁻11 মিটার। তার মানে এনতম কক্ষপথের ব্যাসার্ধ সমান একটা কনস্ট্যান্ট মান,
এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, যেটাকে বোর ব্যাসার্ধ বলে, সেটা হচ্ছে 5.292 ইন্টু 10⁻11 মিটার। তাকে n স্কোয়ার বাই জেড, এন মানে হচ্ছে কত নম্বর কক্ষপথ, জেড মানে প্রোটন সংখ্যা, জেড মানে প্রোটন সংখ্যা, এন মানে কক্ষপথ নাম কত নম্বর কক্ষপথ, আর জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা। ঠিক আছে, জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তা এই ফর্মুলাটা আমরা আসলে আমরা মানে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এটাও লিখতে পারি যে 5.292 ইন্টু 10⁻11 ইন্টু n স্কোয়ার বাই জেড, এভাবেও লেখা যেতে পারে। বুঝেছ? তো আমরা যে কোনো একভাবে করে এই ফর্মুলাটা ইউজ করব। তো এখানে যেই ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো সিজিএস এককে মান বসাইতে হয়, এই জায়গায় সিজিএস এককের এই ফর্মুলাটা দেওয়া আছে। বুঝছো? ওকে, এখন দেখো এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা। কক্ষপথের ব্যাসার্ধের জায়গায় আমার যদি ইলেকট্রনের বেগ বের করতে বলে, ইলেকট্রনের বেগ এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ হচ্ছে এন ভি নট ইন্টু জেড বাই এন, যেখানে ভি নটের মান 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি এই সূত্রটা এইভাবে করে লিখতে পারো যে ভি এন সমান 2.18 ইন্টু 10⁶ ইন্টু জেড বাই এন, এভাবে করে লিখতে পারো। এটাও লেখা যেতে পারে, তবে মনে রাখো এইখানে এটার ইউনিট হচ্ছে মিটার, এখানে এটার ইউনিট কিন্তু মিটার পার সেকেন্ড, মানে এগুলো এসআই এককে আমরা বসাচ্ছি, এটা এসআই এককে আমরা বসাচ্ছি। আরেকটা হচ্ছে শক্তির ফর্মুলা, মোট শক্তি মানে কক্ষপথের মোট শক্তি। মনে রাখবা শক্তি এখানে দুইটা শক্তির কম্বিনেশন আছে, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তো প্রথমে মনে রাখো এই জিনিসটাকে বলে রাখি যে আমরা যদি মোট শক্তির পরিমাণ যদি বের করতে চাই তাহলে মাইনাস ই নট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেখানে ইনটের মান, যেখানে ইনটের যে মানটা আছে, মানে তুমি এইভাবে করেই লেখো, একেবারে এই মানটাই দিয়েই লিখি, এভাবে করেই লিখি যে -2.18 ইন্টু 10⁻18 জুল ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এইভাবে করে লিখে ফেলো। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি এই মানটাকে মানে 1 নাম্বার শক্তি স্তরে শক্তি হিসাবে যদি দেখি যে এটার মান 1, এটার মান 1 হইলে মাইনাস এটাকে যদি আমরা ই নট ধরি তাহলে সূত্র আসে En ইকুয়াল ই নট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এই সূত্রটা আসে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রেখো, খুব ইম্পর্টেন্ট কথা বলে দেই, এটা হচ্ছে মোট শক্তি, এই শক্তিটা হচ্ছে মোট শক্তি। দেখো আমি শক্তির ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এই মোট শক্তির পরিমাণ En সমান -2.18 ইন্টু 10⁻18 জুল ইন্টু তোমার জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হচ্ছে এত হচ্ছে জুল এককে এই শক্তিটা। মনে রাখবা যেই মানটা দেয়া আছে এই মানটার দ্বিগুণ পরিমাণ, মানে একে, আচ্ছা এখানে প্রথমে আগে বলি, বলতো এটা তো জুল এককে আছে, বলতো ইলেকট্রন ভোল্টে নিলে কি হবে সেটা আগে বলো, ইলেকট্রন ভোল্টে নিলে কি হবে? তুমি ভাগ করে দেখো, ভাগ করে যেই মানটা পাবা সেই মানটা হবে -13.4 ইলেকট্রন ভোল্ট ইন্টু হবে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তুমি ভাগ করে দেখবা যে মানটা তুমি পেয়েছো, মোট শক্তির যে মানটা পেয়েছো সেটা হচ্ছে এটা -13. দেখো 2.18 ইন্টু 10⁻18, এটাকে আমরা যদি ভাগ দিই 1.6 ইন্টু 10⁻19 দ্বারা, তাহলে 13.6 আসে না, লিখছি -13.6 ইলেকট্রন ভোল্ট আসে। আচ্ছা আমি একটু ভুল লিখছি, -13.6 আসবে ইলেকট্রন ভোল্ট। এটা কি বুঝেছো? ক্লিয়ার? একটু বলো তো ক্লিয়ার কিনা। বলো। ক্লিয়ার হয়েছো? ওকে, তাহলে দেখো
এই যে -13.6 যে ইলেকট্রন ভোল্ট যে আছে, -13.6 ইলেকট্রন ভোল্ট যে আছে, এই ইলেকট্রন ভোল্টটা হচ্ছে মোট শক্তির পরিমাণ। মনে রাখবা এই যে মানটা যে আছে, এই মানটার দ্বিগুণ পরিমাণ মান হচ্ছে বিভব শক্তির মান। এটা হচ্ছে মোট শক্তি। আচ্ছা আমি আগে বলে নেই, বিভব শক্তির মান হচ্ছে মোট শক্তিটার হচ্ছে দ্বিগুণ। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসতে পারে। অর্থাৎ বিভব শক্তির মানটা কি হবে জানো? ইপি, ইপি যে বিভব শক্তি, জাস্ট এটার দ্বিগুণ, এটাকে 2 দ্বারা গুণ করো, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে 13 26 27.2 ইলেকট্রন ভোল্ট ইন্টু Z²/n²। এটা হচ্ছে বিভব শক্তি, এটা মনে রাখবা। আর গতিশক্তির পরিমাণ হবে, গতিশক্তি যেটা হবে সেটা হলো কে, এটা হলো আমাদের +13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু Z²/n²। মানে এই মানটারই প্লাস মানটা হচ্ছে গতিশক্তির পরিমাণ। এখন এই দুইটা শক্তি যোগ করলে মোট শক্তি পাওয়া যায়, এই দুইটা শক্তি যোগ করলে মোট শক্তি পাওয়া যায়। তাহলে মোট শক্তি, টোটাল এনার্জি হবে এই দুটোর যোগফল। এখন দেখো -27.2 কে এইটা দিয়ে যদি বিয়োগ করি তাহলে মাইনাস আসে, মানে মাইনাস এইটা প্লাস এইটা, মানে -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু Z²/n² আসে। এটাই কিন্তু হচ্ছে মোট শক্তি। কথা কি বুঝলা? কথা কি বুঝেছো? -13.6 এইটা ওই মানটা কিন্তু হচ্ছে মোট শক্তির পরিমাণ। এটা কিন্তু মোট শক্তির পরিমাণ, এটা কিন্তু মোট শক্তি, যে -13.6 ইন্টু Z²/n², এটা কিন্তু মোট শক্তি। একে 2 দিয়ে গুণ দিলে তুমি পাবা বিভব শক্তি। আর ওই মানটা মোট শক্তির প্লাস মানটা হচ্ছে গতিশক্তির মান। এই দুইটা প্লাস করলে, এই যে বিভব শক্তি আর গতিশক্তি যোগ করলে কিন্তু এই যে বিভব শক্তি আর গতিশক্তি যোগ করতেছো, তাহলে মোট শক্তি তুমি পাবা। এইভাবে করে এটা মোট শক্তিটা আসে। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা মনে রাখবো শক্তির বেলা এই বিষয়টা আমরা মনে রাখবো। তবে আমাদের অঙ্কের বেলা অনেক সময়ই আমাদের এই যে জুল দিয়ে করতে হয়, -2.18 × 10⁻⁻18 Z²/n², এটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা আসো আমরা এবার চলে আসো, এবার আমরা কোশ্চেন সলভ করি। বলছে লিথিয়াম 2 এর জন্য দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত? লিথিয়াম 2+ এর জন্য। তাহলে এখন দেখো লিথিয়াম 2+, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা এইখানে যে বোর কক্ষপথের যে ব্যাসার্ধের যে ফর্মুলা আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5.292, মানে ওই যে r0 ইন্টু কি ছিল, n/z ছিল, n²/z ছিল, তাই না? n²/z ফর্মুলা, এই যে দেখো এটা n²/z, এটা ছিল r0 ইন্টু n²/z, এবং r0 এর মান ছিল 5.292, যে 5.292 ইন্টু 10⁻11 ইন্টু n এর মান, যেহেতু দ্বিতীয় নাম্বার কক্ষপথ বলছে 2, z এর মান 3, z মানে পারমাণবিক সংখ্যা, এই যে z এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 2, শেষ। এটা করলেই আমাদের আসলে এত মিটার হবে আমাদের অ্যান্সার। পারবা কিনা বলো? পারবা? ক্লিয়ার? তাহলে 5.292 ইন্টু 10⁻11, তাহলে ইন্টু 2/3, তাহলে 3.528 ইন্টু 10⁻11 হচ্ছে মিটার। ঠিক আছে? ও সরি 2 এর স্কোয়ার কই? 2 এর স্কোয়ার মানে তো 4, একটু মনে ভুল হইল, এটা হবে 7.056 ইন্টু 10⁻11 মিটার। বুঝছো? ক্লিয়ার? বলো বুঝছো কিনা? সবাই বুঝছো? পারবা? ওকে। n²/z। তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলছে। হাইড্রোজেন, তার মানে এখানে z এর ভ্যালু 1, আর তৃতীয় কক্ষপথ মানে n এর ভ্যালু 3। বেগের মান চাইছে vn = v0 ইন্টু z/n। তাহলে আমাদের v0 এর মান 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড ইন্টু z এর মান 1, n এর মান 3, তাই না? এখানে কি সব ঠিক বসাইছি তো নাকি? n এর মান 2 বসাইছি আর z এর মান 3, এখানে z এর মান, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখানে 2.18 ইন্টু 10⁶/3 কত আসে? 72666, কয়টা 6? 4টা 6.67 মিটার পার সেকেন্ড। পারবা? বলো।
ক্লিয়ার? বুঝেছো? বলো বলো বলো, ক্লিয়ার কিনা? এইবার দেখো B4+ এর পঞ্চম শক্তি স্তরে বিভব শক্তি, গতি শক্তি এবং মোট শক্তি নির্ণয় করো। বলো বিভব শক্তি। বিভব শক্তির পরিমাণ ইপি। ইপি সমান কি বলেছিলাম? তুমি ইলেকট্রন ভোল্টে যদি বের করো তাহলে -27.2 ইন্টু Z²/n²। ইলেকট্রন ভোল্ট ছিল ইলেকট্রন ভোল্ট ইউনিটে, তাই না? মানে এটাই তো ছিল। অথবা তুমি করতে পারো, কিন্তু মানে তুমি কিন্তু এইভাবে করেও লিখতে পারো যে তুমি যদি এসআই এককে লেখো যে ইন্টু 10⁻⁻18 এইটা গুণন 2, এইটা গুণন 2 তোমার Z²/n²। এইটা হলে জুলের পরিমাণ একবারই বের হবে। অথবা তুমি 13.6 দিয়েও করতে পারো, ইলেকট্রন ভোল্ট দিয়েও করতে পারো। কেন গুণন 2? একটু আগে বললাম মোট শক্তির পরিমাণ -2.18 ইন্টু 10⁻⁻18 Z²/n²। তাকে 2 দিয়ে গুণ করলে বিভব শক্তি পাওয়া যায়। তাকে 2 দিয়ে গুণ করলে বিভব শক্তি পাওয়া যায়। বিভব শক্তির পরিমাণ হচ্ছে এটা, বিভব শক্তির পরিমাণ এটা। তাহলে কত আসে? 2. আচ্ছা আমরা ফর্মুলাতে মানগুলা বসাই যে -2.18 ইন্টু 10⁻⁻18, তাহলে জুলে পাবা আর কি, ইন্টু 2। জেডের মান কত? দেখো বোরন, বোরন মানে কি? বোরন মানে 5, তার মানে জেডের মান হচ্ছে 5, তাহলে 5-এর উপরে স্কোয়ার। পঞ্চম শক্তি স্তর বলছে, আবার 5-এর উপরে স্কোয়ার, তাহলে মান তো এটার দ্বিগুণই হইল। এটাকে 2 দিয়ে গুণ করলেই হবে। 2.18 ইন্টু 2, তার মানে 4.36, তাহলে -4.36 ইন্টু 10⁻⁻18 এত জুল। মানে অ্যাকচুয়ালি তুমি ইলেকট্রন ভোল্টে কি পাবা বলো তো? ইলেকট্রন ভোল্টে এটা পাবা -27.2 ইলেকট্রন ভোল্ট, এটা পাবা ইলেকট্রন ভোল্টে বের করলে। আচ্ছা গতিশক্তির পরিমাণ কি বলছি? গতিশক্তির পরিমাণে এই 2 দিয়ে আর গুণ হবে না, শুধু প্লাস মান আসবে। প্লাস মান মানে 2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু Z²/n², অর্থাৎ এটাও 5² এটার মান আসবে 2.18 ইন্টু 10⁻⁻18 আসবে জুল। মানে এইটা যদি তুমি গতিশক্তির কথা বলো তাহলে প্লাস 13.6 ইলেকট্রন ভোল্ট এটা। এখন এই দুইটা শক্তির যদি তুমি যোগফল বলো, এই দুইটা শক্তির যদি যোগফল বলো তাহলে মোট শক্তি। মোট শক্তি তুমি সূত্র দিয়েও বের করতে পারো। হ্যাঁ, টোটাল এনার্জি, তুমি টোটাল এনার্জির মান হচ্ছে -2.18 ইন্টু 10⁻⁻18 NS Z²/n²। তো আবার তো 5²/5², মানে এটাই -2.18 ইন্টু 10⁻⁻18 হচ্ছে জুল। অথবা তুমি বলতে পারো -13.6 ইলেকট্রন ভোল্ট। এই যে এই দুইটা প্লাস করে দিলে এটার মান পাওয়া যাবে। বুঝছো কিনা বলো? বুঝছো? ক্লিয়ার? বলো বলো বলো, ক্লিয়ার কিনা? এইবার চলে আসো, এখানে বলছে প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ শক্তি যদি এইটা হয়, তাহলে তৃতীয় বোর কক্ষপথের শক্তি জুল এককে কত হবে? প্রথম কথা হচ্ছে একটা জিনিস দেখো, আমরা তখন ইএন সমান, আমি বলতেছিলাম যে আমরা বলতে পারি ই নট, মানে প্রথম বোর কক্ষপথ, তো তুমি এইভাবে করে বলতে পারো। দেখো যে এই E1 ইন্টু তুমি বলে দিতে পারো Z²/n², এটা তুমি বলতে পারো, এটা তুমি বলতে পারো। তো এখানে এইভাবে করে বলো ই নট ইন্টু এটা। এখন এখন আমরা যদি প্রথম বোর কক্ষপথের যদি আমরা ব্যাসার্ধ বের মানে শক্তি যদি বের করতে চাই, তাহলে E1 সমান, এখানে ডিফারেন্সটা কোথায় আসবে? ই নট ইন্টু Z²/n²। আর তৃতীয় বোর কক্ষপথের যদি ব্যাসার্ধ বের করতে চাই, সরি শক্তি বের করতে চাই, তাহলে ই নট ইন্টু Z²/n3² আসবে, তাই না? মানে N1 N3, মানে অ্যাকচুয়ালি আমরা এখানে যদি বসাই, এখানে N1 এর মান 1 বসাবো, N এর মান 1 বসাবো, আর এখানে N এর মান কি বসাবো? 3 বসাবো, এই তো পার্থক্য। তাহলে এখন আমরা যদি N3/N1 যদি আমরা করি, তাহলে কি করব? এইটাকে এইটা দ্বারা ভাগ করলাম, এটা কাটা গেল, তাহলে থাকে কি? এইটাকে এটা দ্বারা ভাগ করলে কি থাকে? এইটা চলে যাবে উপরে, তাহলে 1² হচ্ছে 3² থাকে। মানে এইটাকে আমরা এটা দ্বারা ভাগ করতেছি, তাহলে তো 3² নিচেই থাকবে, তার মানে থাকবে 1/9। তার মানে E3 এর মান হবে 1/9 ইন্টু হচ্ছে E1।
E1 হবে। তাহলে প্রথম যেই শক্তি সেটার পরিমাণ বলেছে -13.5815 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করলে কি আসবে 1.6 × 10⁻−19 দ্বারা গুণ করতে হবে, তাহলেই তুমি পেয়ে যাবা। মানে আমাদের মান আসবে 13.5815 ইন্টু 1.6 × 10⁻−19 বাই হচ্ছে 9, তাহলে আসছে -2.414489 ইন্টু 10⁻−19 হচ্ছে জুল। জুলে কনভার্ট করার জন্য এইটা আসলে লাগবে, বুঝছো? ফিজিক্সের নিউক্লিয়ারের ফর্মুলা দিয়ে করলে হবে না? হ্যাঁ হবে 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 মানে তুমি Rn এর ফর্মুলা Rn = n²h²ε0/πme², এটা তোমাদের ফিজিক্সে আছে না, πme², তুমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই, করা যাবে, কোনো সমস্যা নাই, অবভিয়াসলি করা যাবে। n²h²ε0/πme², হ্যাঁ, এরকম করে তুমি ফর্মুলাগুলো যেগুলো আছে এগুলো তুমি অ্যাপ্লাই করতেই পারবা। En এর ফর্মুলা πme⁴/8 দিয়ে যে ফর্মুলা আছে এটা তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই, করতে পারবা, কোনো প্রবলেম নাই। ওকে, এখানে বলছে দেখাও যে প্রথম কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের বেগ আলোর বেগের প্রায় এত গুণ। প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ, তাহলে বেগের ফর্মুলা জানি কি, আমাদের ফর্মুলা হচ্ছে 2.18 ইন্টু 10⁶, আমাদের ইন্টু হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের আমরা জানি যে Z/n হচ্ছে n, তাহলে প্রথম কক্ষপথ যদি হয় তাহলে অ্যান্সার তো এটাই আসবে যে 2.18 ইন্টু 10⁶ মিটার/সেকেন্ড, কারণ n এর মানও 1, Z এর মানও তো 1, যেহেতু হাইড্রোজেন, তাহলে আমরা বলতে পারবো যে Z এর মানও 1, n এর মানও হচ্ছে 1। আচ্ছা, ঠিক আছে। এখন এইটার যে বেগটা যে আছে, এই বেগটার পরিমাণটা, এই বেগের যে পরিমাণটা যে দেওয়া আছে সেটা আলোর বেগের প্রায় এত গুণ। তাহলে এই v/ যদি আমরা c করি তাহলে 2.18 ইন্টু 10⁶ বাই 3 ইন্টু 10⁸, তাহলে কত গুণ হচ্ছে? তাহলে আমরা পাচ্ছি 2.18 ইন্টু 10⁶ বাই 3 ইন্টু 10⁸, তাহলে আসতেছে হ্যাঁ 0.73 ইন্টু 10⁻³ এত। তাহলে v = হচ্ছে 0.73 ইন্টু 10⁻² হবে, হ্যাঁ -2 ইন্টু হচ্ছে c। অতএব এটাই দেখাতে বলছে, দেখানো হলো। অতএব প্রথম কক্ষপথে আবর্তনশীল, তুমি এর আগে তুমি সূত্রটা আর একটু লিখতে পারো যে আমরা জানি vn = v0 ইন্টু Z/n, তারপরে v0 এর মানটা বসাইলা, এটাও হতে পারে, কোনো সমস্যা নাই, v0 এর মানটা বসায় তারপরে তুমি করলা। তাহলে এই যে দেখো এই বেগের মানটা কি আসছে, এই বেগের মানটা এসছে v = বুঝেছো? ক্লিয়ার? পারবা? আচ্ছা, এবার দেখো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির বেগ যদি আলোর বেগের এত অংশ হয়ে থাকে তখন কোন কক্ষপথে ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তন করছে। আচ্ছা, তো এখন দেখো যে আমরা যে বেগটা দেখতে পাচ্ছি, যেইটা দেখতে পাচ্ছি সেই বেগটার পরিমাণটা এটা বলেছে এবং হাইড্রোজেন পরমাণুর কথা বলেছে। তাহলে বেগের মানে vn এর মান কি? vn = হচ্ছে v0 ইন্টু হচ্ছে Z/n, তাই না? যেহেতু হাইড্রোজেনের কথা বলছে তার মানে Z এর মান হচ্ছে 1, যেহেতু হাইড্রোজেনের কথা বলেছে Z এর মান 1। তাহলে এখন যে বলছে যে এই বেগটা আলোর বেগের, তাহলে 1/275 অংশ, তাহলে 1/275 ইন্টু আলোর বেগ কত 3 ইন্টু 10⁸, এইটা হচ্ছে এইটার বেগ। আর v0 এর মান কত 2.18 ইন্টু হচ্ছে 10⁶, ইন্টু হবে Z এর মান তো 1, n এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি n এর মান যদি বের করো তাহলে আসবে 2.18 ইন্টু 10⁶ ভাগ 2,
এটা আসবে নিচে 3 × 10⁸ আর উপরে যাচ্ছে 275। তাহলে কত আসে? এখানে আসে 2.18 × 10⁶ ইন্টু 275 ভাগ আসে 3 × 10⁸। এটা আসে 2। তার মানে এটা দ্বিতীয় কক্ষপথে আবর্তন করছে। ক্লিয়ার? বুঝেছো কিভাবে করছি বুঝতেছো? বেগের পরিমাণ বলছে আলোর বেগের এত অংশ, বেগটা বলছে, সেই বেগটা হচ্ছে আলোর বেগের এত অংশ। তাহলে বেগের মান 1/275 ইন্টু আলোর বেগ তো 3 × 10⁸ এটা। আর ভি নটের মান তো আমরা জানি। এখান থেকে যেহেতু হাইড্রোজেন বলছে তাহলে জেড এর মান 1, এন এর মান বের করতে বলছে। পারবা? ক্লিয়ার? বলো বুঝেছো? দেখো এই কোশ্চেনটা এসছে এবং এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই চমৎকার একটা কোশ্চেন। দেখো রিসেন্টলি এটা পরীক্ষায় আসতেছে। দ্বিতীয় কক্ষপথে, এটা সৃজনশীলে এসছে, দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনটির প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা হিসাব করতে বলছে। আবর্তন সংখ্যা কিভাবে বের করবা? ফিজিক্সের যে সূত্র, বেগের যে সূত্র আছে ফিজিক্সের, হ্যাঁ বলো, ফিজিক্সের যে আমরা বেগের যে সূত্র আমরা পাই, এরকম একটা সূত্র আছে না, যে 2πr ইন্টু n বাই টোটাল টাইম, এইটা সমান হচ্ছে বেগ। 2πr ইন্টু n বাই টি মানে হচ্ছে বেগ। এটা কি মনে আছে? এই সূত্রটা মনে পড়ে? অথবা n/t সমান বড়, এই যে এইটা যদি আমরা t/n আকারে বড় হাতের টি লিখতে পারি, 2πr বাই বড় হাতের টি মানে হচ্ছে t/n, মনে আছে? এটা মানে টোটাল টাইম, এটা হচ্ছে কতবার আবর্তন করছে, এটা মনে আছে? বলো। ওকে, তাহলে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করেছে, এইটা মানে এটাকে একবারে আমরা কিন্তু এফও লিখতে পারি, এটাকে আমরা এফও লিখতে পারি, 2πfr, এটাকে এফ লিখতে পারি। তো আমরা বোঝার জন্য আরেকটু সুন্দর করে বুঝি, কোনো সমস্যা নেই তোমাদের সবার বোঝার জন্য। দেখো প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বের করতে বলছে, তাহলে এইটা টি এর মান যদি আমি 1 দেই, তাহলে 1 সেকেন্ড, তাহলে এন এর মান বের করলে আবর্তন সংখ্যা বের হয়ে যাবে, এন এর মান হয়ে যাবে, তাই না? প্রতি সেকেন্ডে যেহেতু বলছে, টি এর মান 1, মানে অ্যাকচুয়ালি প্রতি সেকেন্ড মানে n/t এর মান বের করতে বলছে। প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বের করতে বলছে, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, বুঝেছো? তো এটাকে আমরা n/t কে আমরা f দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, n/t কে মানে 2πrf v মানে। তো সেখান থেকে আমি f এর মানটা বের করব। তাহলে f এর মান কি হবে? v যাবে উপরে, 2πr যাবে নিচে, এই তো কাহিনী। এখন v এর মান দেখো, এটা বলছে 2 নাম্বার কক্ষপথে আছে। কয় নাম্বার কক্ষপথে আছে? 2 নাম্বার। এখন 2 নাম্বার কক্ষপথে v এর মান কত? 2 নাম্বার কক্ষপথে অ্যান্সার হচ্ছে v0 ইন্টু ওই যে z/n, তার মানে v0 মানে কত? 2.18 ইন্টু 10⁶ ইন্টু z। এখন দেখো এই জায়গায় আমরা যদি মানে হাইড্রোজেনের কথা, এই যে জেড এর মান এখানে দেওয়া আছে 1, তাহলে z/n, এন এর মান তো আমরা আসলে কি, এন এর মান কত? দ্বিতীয় কক্ষপথ বলছে, তাহলে এন এর মান হচ্ছে 2, এন এর মান 2, বুঝছো তো? ভি এর মান 2.18 ইন্টু 10⁶ z/n, জেড এর মান 1 দেওয়া আছে, দ্বিতীয় কক্ষপথ দেওয়া আছে, তাহলে কি এন এর মান হচ্ছে 2। আর এখানে আর এর মান 2 ইন্টু, আগে 2 ইন্টু পাই মানে 3.1416 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 5.292 ইন্টু 10⁻11 ইন্টু n² / z, এন মানে কত? 2² বাই z মানে তো 1। এই মানটা আমরা যদি বসাই দিই তাহলে অ্যান্সার হয়ে গেল। বলো সহজ না কঠিন? বলো। এই অঙ্কটা কিন্তু অনেকেই পারে নাই, তোমরা কি আসলে পারবা? একটু আমাকে জানাও তো। এই অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে, গতবার ঢাকা বোর্ডে এসছে, অনেকেই পারে নাই এই অঙ্ক,
তোমাদের আসলে তোমরা পারবা কিনা তোমাকে জানাও তো, পারবা? তাহলে এখানে আসে আমাদের 8.195 ইন্টু 10⁻14। হ্যাঁ, এই আবর্তন সংখ্যা, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা এটা হবে। বুঝেছো? ক্লিয়ার? বুঝেছো? ক্লিয়ার? পারবা? পারবা পুরোটা? তাহলে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে এটা। মানে অ্যাকচুয়ালি আবর্তন সংখ্যা মানে হচ্ছে এই যে প্রতি সেকেন্ডে, যেহেতু n/t, এটা মানে f মানে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা v/n, মানটা বসাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে বলেছে লিথিয়ামের চতুর্থ বোর কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনটি নিউক্লিয়াসকে ঘিরে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে? সেম কোশ্চেন। এখানে ভি এর মানটা দেয়া আছে, এই কোশ্চেনটাতে ভি এর মানটা দেয়া আছে, এই কোশ্চেনটাতে ভি এর মানটা দেয়া আছে। আগেরটার মতো কিছু কিছু ডিফারেন্স আছে। লিথিয়াম বলছে, লিথিয়াম মানে কি? লিথিয়াম মানে কি হবে? লিথিয়াম মানে আমাদের 3 হবে, এন এর ভ্যালু, জেড এর ভ্যালু হবে 3, এন এর ভ্যালু হবে 4, এন এর ভ্যালু হবে 4। এখন এইখান থেকে আমরা যদি আবার আগের মতো করি যে 2π আর আমি বারবার n/t দিয়ে f লিখি, কারণ প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, এটা একটু ফিল করার জন্য। n/t প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, মানে এইটা থেকে আমি 2π/f লিখি, সেইখান থেকে f লিখে যে v/2πr। ভি এর মান ডিরেক্ট গিভেন, ডিরেক্ট দেয়া আছে। ভি এর মান 1.635 ইন্টু 10⁶, এটা দেয়া আছে। 2πr, তাহলে 2πr, তাই না? 2πr এর মান 2 ইন্টু 3.1416। আর এর মান, আর এর মান আমরা ওই ফর্মুলায় বসাবো। আর এর মান বসানোর ফর্মুলা কি? যে 5.292 ইন্টু 10⁻11 ইন্টু তোমার n/z। এন এর মান কত? এন এর মান 3, জেড এর এন এর মান 4 আর জেড এর মান 3। এটা তো স্কোয়ার দেয়নি না, এন স্কোয়ার। আচ্ছা, এর আগেরটাতে কি স্কোয়ার দিছিলাম? হ্যাঁ দিছি, সরি। কি ঘটনা? আচ্ছা, 9.2197 ইন্টু 10⁻14। ওকে, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেনটা পারো কিনা? এখানে এই কোশ্চেনটা পারা যাবে কিনা? এইটা এর কততম বোর কক্ষপথে আবর্তনশীল নিউক্লিয়াসটি 9.7 ইন্টু 10⁻14 বার আবর্তন করে, এটা নির্ণয় করো। এটা একটু বলো দেখি, এটা বলো, এটা দেখি এটা পারো কিনা। হিলিয়াম 2+ বোর কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনটি নিউক্লিয়াসকে ঘিরে প্রতি সেকেন্ডে এতবার আবর্তন করলে তোমার এই কততম বোর কক্ষপথে, মানে এন এর মান নির্ণয় করতে বলছে, এন এর মান নির্ণয় করতে বলেছে। তো এখানে কিন্তু এফ এর মান দেওয়া আছে, তাহলে ভি ইকুয়াল 2πr n/t মানে হচ্ছে এফ, সেই মানটা দেওয়া আছে। তাহলে তোমাকে এন এর মানটা নির্ণয় করতে বলছে। এন কোথায় আছে দেখো, ভি এর মান যদি আমরা বসাই তাহলে সেটা পাবো হচ্ছে 2.18 ইন্টু 10⁶ ইন্টু তোমার z/n, তাই না? আমরা পাবো হচ্ছে z/n। তাহলে এখানে দেখো হিলিয়াম 2+ বলেছে, তাহলে হিলিয়াম 2+ যদি বলে তাহলে জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 2, তাহলে আচ্ছা z/nই লিখি আগে, z/n ইকুয়াল 2π, পাই মানে 3.1416। আর এর মান হচ্ছে আমাদের 5.292 ইন্টু 10⁻11 ইন্টু n² হচ্ছে জেড, এভাবে লিখলাম। ইন্টু কি আসে? ইন্টু আসে আমাদের কি এফ এর মান। এই যে আর এর মান বসাইছি, এবার এফ এর মান কত? 9.7 ইন্টু 10⁻14, এটা। এখন দেখো এইখানে যে জেড এর মান, এখানে যে জেড, এইখানে এই মানগুলাকে আমরা
জেড এর মানও কিন্তু আমরা জানি, জেড এর মানটাও কিন্তু আমরা জানি, জেড এর মানটাও আমরা জানি। জেড এর মান কত? এখানে জেড এর মান হচ্ছে 2। এটা যদি তুমি বসায় দাও তাহলে তাহলে দেখো ভালো করে শোনো, তুমি এখানে জেড এর মান, এটাও জেড এর মান মনে করো বসাইলা, তাহলে এই জেড এর মান, এই জেড এর মান, এটা এই পাশে কিন্তু গুণ আকারে চলে আসবে। শুধু এইখানে এন আছে আর এইখানে এন স্কোয়ার আছে, তার মানে এন কিউব হবে। আর বাকি সবগুলোকে আরেক পাশে নিয়ে যাও, তাহলে এন কিউব সমান কত আসে দেখো তো, এন কিউব সমান বাকি সবগুলোকে এক পাশে নিয়ে যাও, মানে ওই যে এই এনটাকে এই পাশে পাঠিয়ে দিলে এন কিউব, বাকি সবগুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসে? তাহলে 2.18 ইন্টু 10⁶, এটা ইন্টু এটা উপরে থাকলো। আচ্ছা, জেড, এখানে একটা জেড আছে, এই জেডটা এই পাশে আসলে জেড স্কোয়ার হবে। জেড এর মান হচ্ছে 2, তার মানে এটা হবে 2 এর উপর স্কোয়ার। আর বাকি সবগুলো তো নিচে আসবে, 2 ইন্টু 3.1416 ইন্টু 5.292 ইন্টু 10⁻⁻11 ইন্টু 9.7 ইন্টু 10⁻14। এটা মানটা যদি বসাই তাহলে 2.18 ইন্টু 10⁶ ইন্টু 4 বাই 2 ইন্টু 3.1416 ইন্টু 5.292 ইন্টু 10⁻⁻11 ইন্টু 9.7 ইন্টু 10⁻14। এটা যদি বসাই এইটা আসছে আমাদের 27-এর কাছাকাছি, 27। তাহলে সেখান থেকে আমরা এন কিউবের মান 27, তাহলে এন এর মান পাবো আমরা কিউব রুট 27 মানে হচ্ছে 3। 3 এর কিউব করলে 27 আসে। ঠিক আছে, বুঝেছো? ক্লিয়ার? বলো বলো বলো, বুঝছো কিনা? 3.67 তো আসে না, 3.67 আসে না, 27.03 মতো আসছে। 4 উপরে স্কোয়ার হবে, এটা তো ঠিক আছে। সবাই কি ক্লিয়ার হয়েছে? দেখো তো ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার? তো এরকমের অঙ্ক আসলে আসতে পারে, তো এরকমের যদি একটু ঘুরাই টুরাই দেয় তোমাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে অঙ্কটা করার দিকে। তো আসো আমরা প্রথমে এখানে শিখি হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণটা কি আসলে? এটা 1924 সালে ডি ব্রগলি একটা মতামত দেন যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ দুটা ধর্মই আছে। তো এই দুইটা ধর্মকে প্রকাশ করার জন্য তিনি যেই দুইটা ইকুয়েশনের সাহায্য নিয়েছিলেন, একটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ, প্লাঙ্কের কোয়ান্টাম সমীকরণ যেটা, আর আরেকটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ, E=mc²। তো প্লাঙ্কের সমীকরণ অনুসারে যে মানে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলো নিরবিচ্ছিন্ন নয়, এটা কতগুলো শক্তির প্যাকেজ আকারে থাকে। এই শক্তির যে প্যাকেজগুলো আছে এইটার ন্যূনতম যেই এককটা আছে সেটাকে বলে ফোটন, এবং এই ফোটনের শক্তি তিনি বলেন E=হচ্ছে এইচ নিউ। আমরা কিন্তু এই যে বোরের পরমাণু মডেলেও এই জিনিসটা দেখেছি যে শক্তির পরিমাণ যে হচ্ছে এইচ নিউ। তো যে এইচ নিউ, এখান থেকে আমরা পাই নিউ সমান, নিউ মানে তো কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান হচ্ছে যেহেতু তরঙ্গের কথা আমরা যদি বলি, মানে আমরা এখানে তোমার নিউ সমান হচ্ছে c/λ। ওই যে আমি বলেছি যে v তো f λ হয়, v f λ, তাহলে এখানে আমরা c লিখবো আলোর বেগ, ফোটনের বেগ হচ্ছে আলোর বেগ, আর এই কম্পাঙ্ককে নিউ লিখবো, এখানে ল্যামডা লিখবো, সেখান থেকে নিউ সমান আসে c/λ। ঠিক আছে, তো এই আর কি বিষয়। এখন কথা হলো এটা হলো আমাদের প্ল্যাঙ্কের সমীকরণ থেকে আমরা পাচ্ছি। আবার আইনস্টাইনের যে বিখ্যাত সমীকরণটা আছে সেটা হচ্ছে E=mc²। তো এই দুটাকে আমরা যদি একত্রিত করি তাহলে আমরা কি পাবো? mc² সমান hc/λ, কারণ দুইটাই যেহেতু শক্তি সেহেতু আমরা পেতে পারি এই mc² সমান hc/λ।
এই দুইটা থেকে আমরা যদি সি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এমসি সমান এইচ বাই ল্যামডা। উভয় পক্ষ থেকে আমরা যদি সি বাদ দিই তাহলে আমরা পাবো এমসি সমান হচ্ছে এইচ বাই হচ্ছে ল্যামডা। এখন এটা আমরা মানে কোনো তরঙ্গ বা ফোটনের ক্ষেত্রে বলছি যে আলোর বেগ বাদে, মানে আমরা যদি অন্য কোনো একটা বস্তুকণার কথা চিন্তা করি তা তার বেগ যদি ভি হয় তাহলে এখানে এম সি এর জায়গায় আমরা বসাই দিতে পারবো এম ভি। তাহলে এম ভি সমান এইচ বাই ল্যামডা। আর এম ভি মানে কি আসলে বলতো? এম ভি মানে কিন্তু আসলে আমাদের মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ল্যামডাটা এই পাশে দিলাম ইকুয়াল এইচ বাই হচ্ছে এম ভি। তো দেখো এইটা এম ভি মানে হচ্ছে ভরবেগ, এম ভি মানে হচ্ছে ভরবেগ। এই সূত্রটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে ল্যামডা সমান এইচ বাই পি। পি মানে ভরবেগ, হ্যাঁ, পি মানে হচ্ছে যেখানে ভরবেগ মানে হচ্ছে তোমার এম ইন্টু ভরবেগ সমান হচ্ছে এম ইন্টু ভি যেখানে। তো এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটাই হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণ কেন? এখানে দেখো ল্যামডা আছে এক পাশে, ল্যামডা মানে তরঙ্গ ধর্ম, আর আরেক পাশে আবার কি আছে? ভরবেগ আছে, যেটা হচ্ছে কণা ধর্ম। এটা হচ্ছে বস্তুর একটা ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটাই প্রকাশ করে। তো এটা ইলেকট্রন বাদে অন্যান্যগুলার ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দেখতে পাই। তবে যেখানে ম্যাস অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণটা এতই কম হয়, তার তরঙ্গ ধর্ম অনেক কম থাকে, এটা রিলেভেন্ট থাকে না। তাই ম্যাসের পরিমাণ যেখানে অনেক কম সেই পার্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা আসলে এটা মূলত ইউজ করি। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আচ্ছা আমরা এই ফর্মুলা তো জানি তাই না? গতিশক্তি ইকে সমান আমরা জানি যে হাফ এমভি স্কোয়ার, এটা আমরা জানি। তো এইটা থেকে তুমি যদি ভরবেগ দিয়ে এই সূত্রটা লিখতে চাও, যেহেতু এমভি মানে ভরবেগ, তাহলে এমভি দিয়ে হোল স্কোয়ার দিলাম, তাহলে এম একটা এক্সট্রা নিয়েছি, তাহলে সেই এম দিয়ে যদি এখানে ভাগ করে দিই তাহলে দেখো হাফ ইন্টু ভরবেগ মানে হচ্ছে এই যে পি দিয়ে রিপ্রেজেন্ট করি যদি, তাহলে পি স্কোয়ার, এই টু আর এম মিলে পি স্কোয়ার বাই টু এম হয়। এটা কি তোমরা জানো? ইকে সমান যে পি স্কোয়ার বাই টু এম, গতিশক্তি সমান পি স্কোয়ার বাই টু এম, এটা কি তোমরা জানো? আচ্ছা এটা যদি তোমরা জানো তো এখানে গতিশক্তি দিয়ে এই পি এর ভ্যালুটা দিয়েও তুমি আসলে এই সূত্রটাকে তাহলে লিখতে পারবা, মানে ইকে দিয়েও তুমি লিখতে পারবা। কিভাবে লিখতে পারবা বলো তো? যে এখান থেকে পি এর মান কি আসে? এখান থেকে পি এর মান যেটা আসে সেটা হচ্ছে পি স্কোয়ার সমান টু এম ইকে, এবং পি এর মান আসে রুট টু এম হচ্ছে ইকে। তুমি ইচ্ছা করলে এই পি এর জায়গায় তুমি এই জিনিসটাও বসাই দিতে পারো, এইচ বাই রুট টু এম হচ্ছে ইকে। ঠিক আছে, বুঝেছো? ক্লিয়ার? তো এই হলো আমাদের মোটামুটি ডি ব্রগলি সমীকরণ। তো ডি ব্রগলি সমীকরণ মূলত হচ্ছে আমরা ইউজ করব ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি বাই ল্যামডা ইকুয়াল এইচ বাই পি, এইটা আমরা ইউজ করব। তো কি রকমের এখানে কোশ্চেন কি রকমের আসতে পারে? কোনো কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ এত হলে উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? তো দেখো আমরা তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে চাই, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিলেশন হচ্ছে এইচ বাই এম ভি তরঙ্গ দৈর্ঘ্য, এবং হচ্ছে ভরবেগের মধ্যে রিলেশন ডি ব্রগলি সমীকরণ অনুসারে এইচ বাই হচ্ছে এম ভি। এইচ মানে হচ্ছে আমাদের প্লাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে দেখো 6.626 ইন্টু 10⁻⁻34, এটা জুল সেকেন্ড। এম মানে ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 কেজি। ভি মানে বেগ দেওয়া আছে 10⁻7, তাহলে এত মিটার হবে তোমার অ্যান্সার। পারবা কি পারবা না বলো? পারবা? ক্লিয়ার? সবাই বুঝেছো? অ্যান্সার আমরা বের করি 6.626 ইন্টু 10⁻34 বাই 9.11 ইন্টু 10⁻31 ইন্টু 10⁻7। তাহলে এখানে আসতেছে 7.27332 ইন্টু 10⁻11 হচ্ছে মিটার। তার মানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেললাম। তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেললাম, মানেটা কি আসলে? ইলেকট্রনের এখানে কণা ধর্মের সাথে সাথে, কণা ধর্ম মানে ভর আছে, বেগ আছে, তাহলে ভরবেগ আছে, তার সাথে এর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, মানে তরঙ্গ ধর্ম আছে।
তাহলে ইলেকট্রনের একই সাথে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটাই আছে। আচ্ছা, এইখানে দেখো, এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই যে বোরের মডেল, এই বোরের পরমাণু মডেল অনুসারে তোমাকে বলেছে যে কোনো একটা কক্ষপথে ঘূর্ণায়মান কালে ইলেকট্রন ঘূর্ণায়মান কালে কয়টি পূর্ণ তরঙ্গ তৈরি করবে। এই জিনিসটা আগে আমি তোমাদেরকে বলে রাখি, যত নাম্বার কক্ষপথ ততগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। এই কথার অর্থ কি? মনে করো এখানে বলেছে 3 নাম্বার কক্ষপথ, তাহলে তিনটা এই ঘূর্ণায়মান কালে 3টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। একে 3 ভাগে যদি ভাগ করি, এই যে এরকম মনে করো, এই যে একটা তরঙ্গ পূর্ণ তরঙ্গ দিচ্ছি, এই যে এরকম করে 3টা পূর্ণ তরঙ্গ আসলে সৃষ্টি করবে, 3টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। সেটা মানেটা কি আসলে, এটা আমরা কিভাবে করে প্রমাণ করব 3টা পূর্ণ তরঙ্গ যে সৃষ্টি করবে? দেখো, এই আমরা জানি MVR ইকুয়াল কি, NH/2 পাই, বোরের পরমাণু মডেল, বোরের 2 নাম্বার পরমাণু, বোরের যে তত্ত্ব আছে সেইটার বোরের শিখার যে 2 নাম্বারে যে আছে কৌণিক ভরবেগ সমান NH/2 পাই আমরা পেয়েছিলাম, তাই না? তাহলে এখন এইখান থেকে আমি যদি 2 পাইকে এই পাশে নিয়ে আসি, তাহলে 2 পাই আর ইকুয়াল NH/mv, ঠিক আছে, NH/mv। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এই যে অতএব 2 পাই আর সমান, দেখো তো H/mv মানে কি? ডি ব্রগলি সমীকরণ অনুসারে ল্যামডা ইকুয়াল H/mv, একটু আগে পড়লাম না, ল্যামডা ইকুয়াল H/mv, ল্যামডা ইকুয়াল তো H/mv পড়েছি, এই যে দেখো, এই যে ল্যামডা ইকুয়াল H/mv, এটাই তো একটু আগে পড়লাম, ল্যামডা ইকুয়াল H/mv, এটাই ডি ব্রগলি। তাহলে এই ল্যামডা ইকুয়াল যে H/mv এর জায়গায় আমি ল্যামডা বসাতে পারি। তাহলে দেখো আমাদের সূত্রটা হইল 2 পাই আর ইকুয়াল হচ্ছে n ল্যামডা। 2 পাই আর ইকুয়াল যে n ল্যামডা, এই কথাটা দিয়ে কি প্রকাশ পায়? 2 পাই আর, দেখো 2 পাই আর যে আছে, এইটা দিয়ে কি একটা কিছুর পরিধি প্রকাশ পায় না? তার মানে একটা পরিধি পরিমাণ এ যদি ঘুরে আসে, পরিধি, পুরা পরিধি যদি ঘুরে আসে, n ইন্টু ল্যামডা, এতগুলা তোমার তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ হয় n ইন্টু ল্যামডা। তাহলে n এখানে n এর মান কত? তৃতীয় কক্ষপথে n এর মান কত? 3, তাহলে 3 ইন্টু ল্যামডা। তার মানে পুরা পরিধিতে এই যে একটা ল্যামডা, এখান থেকে এই পূর্ণ তরঙ্গ তৈরি করলে একটা ল্যামডা, এখান থেকে আরেকটা পূর্ণ তরঙ্গ তৈরি করলে আরেকটা ল্যামডা, এখান থেকে এটা করলে 3টা ল্যামডা আছে। পুরা 2 পাই আর এর মধ্যে 3টা ল্যামডা আছে, 3 ল্যামডা আছে। তাহলে কয়টা পূর্ণ তরঙ্গ তৈরি করতেছে? 3টা পূর্ণ তরঙ্গ তৈরি করছে। এইটা তোমার পরীক্ষায় আসতে পারে। যদি 4 দেওয়া থাকে 4 আসবে, চতুর্থ কক্ষপথ দেওয়া থাকলে 4 আসবে, 4টা ল্যামডা আসবে, মানে n এর ভ্যালু 4 আসবে। তখন যদি 5 আসে তাহলে 5 আসবে, এরকম। তো কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, এটার বিষয়টা হচ্ছে এরকম। এবার আমরা একটু ধারণা নিব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি জিনিসটা কি আসলে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এইটা 1927 সালে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রকাশ করা হয়। তো এটা জিনিসটা এরকম যে কোনো একটা আমরা যদি এইভাবে করে গতিশীল ইলেকট্রনের আমরা কথা যদি বলি, এর আমরা যদি সঠিকভাবে অবস্থান নির্ণয় করি তাহলে তার ভরবেগ অনিশ্চিত হয়ে পড়বে। আবার কোনো একটা যদি আমি ভরবেগকে সুনিশ্চিতভাবে নির্ণয় করতে যাই তাহলে তার অবস্থান অনিশ্চিত হয়ে পড়বে। অর্থাৎ একই সাথে আমি এদের এই ইলেকট্রনের অবস্থানটা এবং ভরবেগটা একই সাথে নির্ণয় করতে পারবো না। এবং এই অনিশ্চিতটাকে আমি যদি বলি অবস্থানের অনিশ্চয়তা, সেটা হচ্ছে ডেল এক্স, এবং ভরবেগের অনিশ্চয়তা হচ্ছে ডেল পি। এইটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল h/4 পাই হবে, h/4 পাই। এইটার মানের চেয়ে সমান বা বড় হবে। মানে এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। আর এটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, তোমরা এটা ফিজিক্সেও পড়বা যে এটা দিয়ে প্রমাণ করা যায় যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না, এটা প্রমাণ করা যায়। এটা আমরা এখানেও প্রমাণ করতে পারি। তো এইটা আমাদেরকে এখানে মূলত এই জিনিসটা জানতে হবে, এই দুইটা।
তবে এটার আরেকটা প্রকাশ আছে, সেটা হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন এইচ কাট বাই টু। এই এইচ কাট মানে কিন্তু হচ্ছে এইচ বাই টু পাই, এইচ বাই টু পাই। এই যে দেখো, আমি যদি এটাকে ভেঙে ফেলি, মানে এইচ বাই ফোর পাই, মানে আমি যদি এইচ বাই টু পাই ইন্টু টু লিখতে পারি না, টু পাই ইন্টু টু, এই যে টু পাই ইন্টু টু মানে ফোর পাই, এই এইচ বাই টু পাই মানে এইটা মানে হচ্ছে এইচ কাট, তাহলে এইচ কাট বাই হচ্ছে টু, এইভাবে করেও লেখা যায়। তো আবার তুমি এখানে এইভাবে করেও চিন্তা করতে পারো যে এমটাকে তুমি যদি আলাদা করে আনো, সেই এম ইন্টু ডেল ভি, হ্যাঁ, পি ডেল ভি, এইভাবে করেও প্রকাশ করে এমটাকে এই পাশে নিয়ে যেতে পারো, সেটাও করা যেতে পারে। তো এইটা হচ্ছে বেসিক জিনিস, যে অবস্থান যদি তুমি সঠিকভাবে নির্ণয় করতে চাও তাহলে তোমার ভরবেগ অনিশ্চিত হয়ে পড়বে, ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে গেলে অবস্থান অনিশ্চিত হয়ে পড়বে। তাই আমরা যখন বলি কোনো একটা জায়গায় ইলেকট্রন আছে নাকি নাই, এটা না বলে বলি ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা। এই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে 90 থেকে 95%, সেগুলোকে আমরা বলি অরবিটাল। তাই সম্ভাবনা জিনিসটা এসছে, মানে আমরা একবারে এক্স্যাক্টলি বলতে পারি না ওখানে ইলেকট্রন পাওয়া যাবে, কারণ ইলেকট্রনের ভর এবং বেগ সম্পর্কে আমি যদি এক্স্যাক্টলি বলি তাহলে তার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে, বুঝছো? এইবার আমরা একটু শ্রোডিঞ্জার নিয়ে কথা বলি। শ্রোডিঞ্জার, এই শ্রোডিঞ্জারের যে ইকুয়েশনটা, এইটা মূলত তিনি প্রদান করেন 1926 সালে। এখন এই শ্রোডিঞ্জারের ইকুয়েশন সম্পর্কে একটু বলতে গেলে, তুমি নর্মালি প্রথম যে কাজটা করবা, শ্রোডিঞ্জারের ইকুয়েশন সম্পর্কে তোমার ইকুয়েশনটা কি সেটা আগে মাথায় রাখবা, যে শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা কি। এটা হচ্ছে এই ডেল দিয়ে ডেল স্কোয়ার অফ সাই, মানে ডেল এক্স স্কোয়ার অফ সাই, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ডেল দিয়ে বুঝায় হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। একটু পরে বুঝাই দিচ্ছি জিনিসটা। তুমি যদি ডিফারেন্সিয়েশন এখনো করে না থাকো, তারপরেও তোমাকে কিন্তু মানে এই ফর্মুলাটা আগে তোমাকে জানতে হবে। কিভাবে আসলো সেটা আমি একটু দেখাই দিচ্ছি, যে নর্মালি আমরা কিভাবে করে এইটাকে মানে একটা সহজ করে আমরা এটাকে আনতে পারি। ই মাইনাস হচ্ছে ভি ইন্টু হচ্ছে সাই সমান হচ্ছে 0। তো এইটা হচ্ছে মূলত শ্রোডিঞ্জারের ইকুয়েশন। এইটা মূলত হচ্ছে আমাদের শ্রোডিঞ্জারের ইকুয়েশন। এখন এখানে সাই বলে একটা জিনিস আছে, এই যে সাই জিনিসটা হচ্ছে কি এবং অন্যান্য জিনিসগুলো কি। আচ্ছা, এখানে আগেই বলে রাখি, ই মানে হচ্ছে মোট শক্তি, আর ভি মানে এখানে বিভব শক্তি। ভি কে আমরা বিভব শক্তি আকারে রিপ্রেজেন্ট করছি, বিভব শক্তিকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। ওকে, তো দেখো প্রথমত এইটা একটু আমরা একটু এক্সপ্লেইন করি। তোমরা যারা যদি ডিফারেন্সিয়েশন এখনো করে না থাকো, তাহলে এইটুক পার্টটা স্কিপ করতে পারো, যে কিভাবে এক্সপ্লেইন করতেছি। কিন্তু এইটুক মনে রাখো, সাই মানে হচ্ছে এটা একটা তরঙ্গ সমীকরণ, ওয়েভ ফাংশন। হ্যাঁ, এটা একটা তরঙ্গ সমীকরণ, তরঙ্গের ফাংশন দিয়ে রাখি, তরঙ্গ ফাংশন। তো এখানে আমরা একটু উপলব্ধি করার জন্য একটা তরঙ্গের ইকুয়েশন, এইটাকেই আমরা সাই হিসাবে রিপ্রেজেন্ট করব। মনে করো ডেল সমান এ সাইন 2π/λ ইন্টু এক্স। তোমরা যারা তরঙ্গের ইকুয়েশন পড়েছো তাদের জন্য এই জিনিসটা ইজি হবে, তার সাথে যারা ডিফারেন্সিয়েশন করেছো তাদের জন্য ইজি হবে। আর যারা এখন পর্যন্ত করনি, তোমরা এই পর্যন্ত মাথায় রাখো এইটা সাই বলতে তরঙ্গের একটা ফাংশন বোঝায় এটা। এখন দেখো, এই যে সাই দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি এ সাইন 2π/λ ইন্টু হচ্ছে এক্স। তো এখন আমরা এক্স এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না করে ফুল ডিফারেন্সিয়েশন করলাম, পরে আমরা পার্শিয়াল বুঝাবো। পার্শিয়াল বলতে কি বোঝায় দেখাচ্ছি। মনে করো dx অফ সাই, এটার যদি বের করতে চাই, তাহলে এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা জানি সাইনটা কি হয়ে যাবে, সাইনে ডিফারেন্সিয়েশন করলে কস আসে, তাহলে এ কস 2π/λ ইন্টু এক্স। কিন্তু এটা তো আর এক্স না, একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। একে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি এই সামথিং ইন্টু এক্স আছে, তাহলে এই জিনিসটা চলে আসবে।
তাহলে 2π/λটা চলে আসবে, 2π/λ বাইরে চলে আসবে, মানে যেটা এক্স না তাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে, এটা ডিফারেন্সিয়েশন করলে চলে আসবে 2π/λ। বুঝছো? এইবার দ্বিতীয়বার আরেকবার ডিফারেন্সিয়েশন করব, ওই এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এখানে দেখো যে কসের ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আসবে মাইনাস সাইন। আচ্ছা, আগে থেকেই ছিল a ইন্টু টুয়াইস পাই বাই ল্যামডা, অথবা টুয়াইস পাই বাই ল্যামডাটা আগে লিখি, টুয়াইস পাই বাই ল্যামডা। আর এ এখানে দেখো কসকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন 2π/λ ইন্টু এক্স, কিন্তু আবার এইটা তো আর এক্স না, একে আবার ডিফারেন্সিয়েশন করলে আবার 2π/λ বাইরে চলে আসবে। তো আলটিমেটলি কি আসলো? মাইনাস 4π² আর এখানে থাকে a সাইন 2π/λ ইন্টু এক্স। মজার ব্যাপার, এইটা যে আছে a সাইন 2π/λ ইন্টু এক্স, এইটা দেখো তো প্রথমটা না, এই যে সাইটা না, সাই ছিল, তাহলে এখানে আমরা এটা সমান আমরা সাই বলে দিতে পারি, এটা মানে সাই। তাহলে মাইনাস 4π² ইন্টু হচ্ছে তোমার সাই। এখন দেখো এই যে আমাদের ল্যামডা যে আছে, এই যে ল্যামডাটা যে আছে, এই জায়গায় আমরা ফর্মুলা যেটা ইউজ করতে পারি, আমাদের যেটা ছিল ল্যামডা ইকুয়াল h/p, এরকম একটা ফর্মুলা ছিল না? এটা কিসের ফর্মুলা? h/mv, ডি ব্রগলি সমীকরণ। তাহলে সেখান থেকে আমি যদি h/pটা এখানে যদি বসাই তাহলে কি পাবো বলো? 4π², এখানে h² p² উপরে চলে যাবে, p² ইন্টু সাই চলে আসবে। এইবার আমরা আর একটা কাজ করব, তাহলে তুমি শেষের দিকে তুমি চলে আসছো। দেখো এইটা আমরা ডি ব্রগলি এখানে ইউজ করছি, এইখানে আমরা ইউজ করেছি কি বলতো? ল্যামডা ইকুয়াল h/p, ডি ব্রগলি সমীকরণ ইউজ করেছি, ডি ব্রগলি সমীকরণটা ইউজ করেছি। যে দেখো এই যে ল্যামডার জায়গায় h/p বসিয়েছি, তাহলে h/p বসাইলে h²/p²টা উপরে লিখেছি। বুঝেছো? এখন দেখো আমি গতিশক্তিতে আনতে চাই, যদি গতিশক্তিতে আনতে চাই তাহলে বলো দেখি গতিশক্তির সাথে ভরবেগের রিলেশনটা জানি কি? ভরবেগ দিয়ে গতিশক্তির সাথে রিলেশন কি ছিল? আমি লিখেছিলাম, মনে আছে? এই একটু আগে লিখেছিলাম গতিশক্তির সাথে ভরবেগের যে রিলেশন, ইকে সমান p²/2m, মনে আছে এটা? ইকে সমান p²/2m। তাহলে তাই যদি হয় তাহলে p²/2m থাকলে ইকে লিখতে পারবা, তাহলে 4π²। এখন p²/2m যদি থাকে তাহলে তুমি এটাকে গতিশক্তি লিখতে পারতা, নিচে আছে h²। আচ্ছা, তাহলে এই 2mটা তো আমি এক্সট্রা নিয়েছি, তাহলে 2m এখানে গুণ যাবে, ইন্টু হবে সাই। কথা কি বুঝেছো? p²/2m কেন নিলাম? কারণ গতিশক্তি আকারে আমি দিতে চাই, তাহলে p²/2m দিলাম, এখানে 2m দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, এইটুক মানে হচ্ছে গতিশক্তি, এইটুক মানে হচ্ছে আমাদের গতিশক্তি। তাহলে কি হবে? তাহলে আমরা করতে পারি, এইটুক যদি গতিশক্তি হয় তাহলে আমি গুণ করে দেই, মাইনাস ইকুয়াল আসতেছে মাইনাস 4 × 8, 8, এই জায়গায় আসতেছে π², এই এমটা গুণ আকারে থাকতেছে এম, নিচে h² থাকতেছে, আর হচ্ছে দেখো এইখানে এইটুক মানে হচ্ছে গতিশক্তি, গতিশক্তি মানে হচ্ছে ইকে ইন্টু হচ্ছে সাই। এখন গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলে তো মোট শক্তি পাওয়া যায়, গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলে তো মোট শক্তি পাওয়া যায়। তার মানে গতিশক্তি সমান মোট শক্তি মাইনাস, এই গতিশক্তি সমান মোট শক্তি মাইনাস কি হবে বলো তো? এটা ই মানে মোট শক্তি, মাইনাস আমি যদি বিভব শক্তি দেই ইন্টু সাই, এটা লিখতে পারবো। তো এখন আমার চলে আসলো এই যে দেখো এইটা মানে তাহলে d² সাই, এই যে দেখো এই জায়গায় যদি লিখি এইটাকে মাইনাসটা এই পাশে আসলে প্লাস হবে 8π²m/h² ই মাইনাস ভি ইন্টু হচ্ছে সাই সমান হচ্ছে 0। এইভাবে করে আমরা লিখতে পারি। এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এইটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাইছি। অনুরূপভাবে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমরা del² সাই বাই del y² পাবো, সেম ভাবে করে এখানে del z² পাবো। তো এইটাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আকারে যদি লিখি তাহলে ডেল দিয়ে লিখব, তাহলে ডেল দিয়ে লিখলে জিনিসটা হবে এরকম, ডেল দিয়ে লিখলে আমাদের জিনিসটা হবে এরকম, এক্স ওয়াই এবং জেড এক্সিস বরাবর, এক্স ওয়াই এবং জেড এক্সিস বরাবর আমরা জিনিসটা পাবো 8π² m/h²
ই মাইনাস ভি সমান হচ্ছে 0। এইটা আসলে আমরা পাবো, বুঝেছো? ক্লিয়ার? তো এইটাকে আমরা বলবো হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণ। শ্রোডিঞ্জারের সমীকরণ এইভাবে করে তুমি উপলব্ধি করতে পারো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা যদি এখন পর্যন্ত যদি ডিফারেন্সিয়েশন বা অন্যান্য যে তরঙ্গের সমীকরণ এগুলো যদি ফিজিক্স আর ম্যাথে যদি পড়ে না থাকো তাহলে এটা স্কিপ করতে পারো, কিন্তু তোমাকে জানতে হবে ইকুয়েশনটা কোনটা। এটা যে শ্রোডিঞ্জারের ইকুয়েশন এটা তোমাকে জানতে হবে। তার সাথে আরেকটু জিনিস বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে সাই আর একটা হচ্ছে সাই স্কোয়ার। সাই মানে এই যে ওয়েভ ফাংশন, এটাই সাই। সাই স্কোয়ার মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, এবং ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে 90 থেকে 95%, এটাকে বলা হয় হচ্ছে অরবিটাল। অরবিটাল হচ্ছে কাকে বলে? যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% আছে তাকেই অরবিটাল বলে। তো সমারফিল্ড অরবিটাল এগুলো এইটা নামে পরিচিত। তো দেখো আমরা অরবিট আর অরবিটালের মধ্যে যদি পার্থক্য বলি, অরবিটটা কি অনুসারে? বোরের পরমাণু মডেল অনুসারে কতগুলো অনুমোদিত কক্ষপথ আছে তাদেরকে আমরা বলি অরবিট। আর কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, সেটাকে আমরা বলি হচ্ছে অরবিটাল। এখানে অরবিট বলতে কিন্তু দ্বিমাত্রিক ব্যবস্থা বোঝানো হচ্ছে, যে ওই যে বৃত্তাকার কক্ষপথে দ্বিমাত্রিক, 2 ডাইমেনশনাল বৃত্তাকার, বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক। আর এইটা বলতে ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড এগুলো প্লেনের মধ্যে থাকে। যেমন তোমরা যদি দেখো যে এখানে আছে এন এর ভ্যালু 1 হইলে কে শেল, এম শেল, এন শেল, এগুলোকে আমরা বলি ও শেল, এগুলো কে এল, এলটা লিখে নিই, এগুলোকে আমরা বলি হচ্ছে অরবিট। কিন্তু অরবিটাল কোনগুলো বলো তো? অরবিটাল কোনগুলো ছিল? যেমন এস অরবিটাল, পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, এগুলো পি জেড অরবিটাল, এগুলো ছিল। আচ্ছা, যদি আমরা বলি যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছিল? 2n স্কয়ার। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছিল? 2n স্কয়ার। আর একটা অরবিটালে কয়টা সর্বোচ্চ ইলেকট্রন ধরে বলতো? বিপরীত স্পিনে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধরে। একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন প্রবেশ করতে পারে বিপরীত স্পিনের। তো এরকমের যদি তোমার পার্থক্য আসে তাহলে পার্থক্য বলে দিতে হবে কোনটা অরবিট কোনটা হচ্ছে অরবিটাল। এটা হচ্ছে বোরের পরমাণু মডেল, আর এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে। তো আশা করি তোমরা এই ক্লাসটা করে অনেক বেশি উপকার পেয়েছো। তোমরা এই ক্লাসগুলো যদি ঠিক মতো করে করো, আমি আশা করি তোমাদের কেমিস্ট্রিতে তোমরা বস হয়ে যাবা। এই চ্যাপ্টারে তোমার যেখান থেকে কোশ্চেন আসুক তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।